অনেকেই ইউএস এর কোনো কোম্পানিতে কাজ করতেছে বা ইউরোপের কোনো কোম্পানিতে কাজ করতেছে, ওই কারেন্সিটা নিয়ে তারা ধরেন ইন্দোনেশিয়ায় থাকতেছে, বালিতে থাকতেছে বা সাউথ কোরিয়ায় থাকতেছে, তারা এইভাবে করে চিল করে অন্য একটা দেশে প্রচুর ইনকাম কামায় রাজার মতো থাকতেছে। I think Zoom Shaper অফিসটা which is now called Ollyo, right? কাউসার আহমেদ ভাই ওনার অফিসটা went viral on Facebook. ওদের ওই ল্যান্ডটা নিজেদের, ওদের অফিসটার কনস্ট্রাকশন নিজেদের। ভাইকে আস করছিলাম যে ভাইয়া আপনার সামনে তো মানে ইউ গেট টনস অফ পিপল যারা আপনার প্রতিটা গানের প্রতিটা লিরিক্স জানে, লাইক অন্য লেভেলের চিন্তা ভাবনা। What happens when you go to your hotel room? উনি বলছে সাদমান যখন শো হয় অল জোস, যখন এই ডোরটা জাস্ট বন্ধ হয় and you're all alone, that's when the reality strikes. Welcome to our fourth episode of Prototype Podcast. আপনাদের সাথে আছে সিয়াম, ফাহাদ এবং আমি সাদমান, এবং আজকে আমাদের অনেকগুলো টপিক নিয়ে কথা বলার আছে। ফার্স্ট অফ অল, জুনে মোস্ট লাইকলি আর্জেন্টিনা বাংলাদেশে আসতেছে। সেকেন্ড অফ অল, আমার মনে হয় ফাহাদের অনেকগুলো প্রেডিকশন অ্যাবাউট রমাদান প্রাইসেস ইজ কামিং টু ফ্রুশন। এন্ড আজকে আমার মনে হয় ফাহাদ এক্সট্রা এক্সাইটেড বিভিন্ন ইকোনমিক ক্রাইসিস নিয়ে কথা বলতে। আমি স্পেশালি এক্সাইটেড বিকজ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হুন্ডি-বাট্টা, যে বিভিন্ন লিগাল সিস্টেমের বাইরে যে টাকা পয়সা ট্রান্সফার হয়। আর আজকে আরেকটা পোস্ট দেওয়া হয়েছে যেটা নিয়ে মানুষ অনেক লাফালাফি করতেছে, সেটা হচ্ছে স্বাধীনতা মানে কি। সো ওই পোস্টটা প্রথম আলো একটা পোস্ট আপলোড দিচ্ছে, তারপর সরাই ফেলছে। এন্ড আরেকটা জিনিস নিয়ে এই পুরো সপ্তাহ আলাপ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে পুয়ার কমিউনিকেশন স্কিল থাকলে আমি কি ক্যান আই কল মাইসেলফ ইন্ট্রোভার্ট। সো দ্যাটস দ্য ডিবেট। সো লেটস গো, শুরু। আর আমাদের আজীবন যে টপিক এআই, সেটা নিয়ে একটু বলবো। এটা যাচ্ছে না। হ্যাঁ, It's been a month আমরা কথা বলতেছি, স্টিল শেষ হয় না। না যাবে না, এই এক বছর। আমি জাস্ট এটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড বলে শুরু করি। আজকে বিল গেটস একটা, আই থিংক আজকে নাকি আগের দিন, ঠিক শিওর না, এই রিসেন্টলি বিল গেটস একটা জিনিস পোস্ট করছে যে দিস ইজ দি এজ অফ এআই, রাইট? এন্ড দেয়ার আর গুড রিজনস ফর ইট। আই থিংক ChatGPT 4 or GPT-4 রিসেন্টলি প্লাগইনস লঞ্চ করেছে। সো ইটস লাইক বিং কম্পেয়ার্ড টু অ্যাপলের যে অ্যাপ স্টোর মোমেন্টটা হয়েছিল আইফোন রিলিজ করার পর, অ্যাপ স্টোরস, তার মানে অনেকজন লেভারেজ করতে পারবে এই টেকনোলজি, ম্যাস স্কেলে হয়তো বা ইউজ করা যাবে ওই কারণে। আর দ্বিতীয়ত, GPT-4 এতদিন কিন্তু একটা ক্লোজ ডেটা সেটে ইউজ করা হচ্ছিল, রাইট? একটা 2021 পর্যন্ত, এন্ড অফ 21 পর্যন্ত ডেটা সেট ছিল, ওর মধ্যেই যতটুকু পারতেছিল এআইটা আমাদেরকে আনসার দিচ্ছিল। এখন ইট ইজ কানেক্টেড টু দি ইন্টারনেট, so it is going to be very interesting to see কি কাজ হয়. So yeah, anyway, that's some of the quick preview of what's going on. যাই হোক, আপনারা যেখান থেকে শুরু করতে চান সাদমান ভাই, we can kick it off. আমি সবার ফার্স্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করতেছি যেটা নিয়ে পুরো সপ্তাহ লাফালাফি হয়েছে, সেটা হচ্ছে যে স্যার না বললে অনেকে অফেন্ডেড হয়ে যায়। সো হোয়াটস ইউর টেক? লাইক আমার মনে হয় you both can relate to it because আমার মনে হয় সিএম একটা পার্সপেক্টিভ শেয়ার করবে, কারণ সিএম বাইরের দেশে থাকে, সো ওইখানে কালচারটা কি। আর ফাহাদের ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা রেলেভেন্ট বিকজ ইউ আর ভেরি ইয়াং, অ্যান্ড ইয়াং অবস্থায় ইউ আর এট এ ভেরি সিনিয়র পজিশন, সো ইউ হ্যাভ পিপল যারা তোমার বয়সে অনেক বড়। সো এই ক্ষেত্রে অ্যাড্রেসিংটা কিভাবে কাজ করে, আই ওয়ান্ট টু নো ইট ফ্রম both of you. আচ্ছা, আমি শুরু করতে পারি। আসলে ইউএসএ তে কালচারালি বয়স ভিত্তিক বা পজিশনাল ভিত্তিক যে পাওয়ার ডিস্টেন্সটা থাকে, ওইটা সাধারণত স্যার বা টাইটেল দিয়ে অতটা এক্সপ্রেস করা হয় না। বিভিন্ন টেক কোম্পানির ভেতরে চেষ্টা করা হয় একটা ফ্ল্যাট হায়ারার্কি মেনটেন করার, এবং ফ্ল্যাট হায়ারার্কির মানে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে অনেক ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানিতে সাধারণত অনেকগুলো লেভেল থাকে, যে অ্যানালিস্ট রিপোর্ট করবে ম্যানেজাররা, ম্যানেজার সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার রিপোর্ট করবে ডিরেক্টরকে, ডিরেক্টর করবে ভিপিতে। সো এটা অনেকটা কোম্পানির মতো অনেক ইনএফিশিয়েন্ট। এই জন্য এই জিনিসটাকে ফ্ল্যাট করে দিতে চায়, একটা ল্যাডারের বদলে ফ্ল্যাট, যেখানে সবাই হয়তো একটা ম্যানেজারকে রিপোর্ট করবে, ম্যানেজার ডিরেক্ট সি সুইট বা ভিপি কে রিপোর্ট করবে, দ্যাটস ইট। সো এই ফ্ল্যাট হায়ারার্কি যতটা এস্টাবলিশ করার চেষ্টা করে একটা কোম্পানি, তত এরকম ছোটখাটো জিনিস যেগুলো পাওয়ার ডিস্টেন্স এস্টাবলিশ করে, ধরেন সার ইউজ করা, মানে বেসিক্যালি এটা এরকম, বা হচ্ছে কোনো কিছু করার জন্য সবসময় পারমিশন লাগা, এরকম অনেক ছোটখাটো জিনিস সরে যায় এবং ফ্ল্যাট হায়ারার্কিটা এস্টাবলিশ হয়। এটা টেক কোম্পানির মতো এটা বেশি এফিশিয়েন্ট, বেশি লিন, তাড়াতাড়ি কোনো কিছু রিলিজ করা যায়, কম পারমিশন লাগে, এটসেট্রা। এখন এইটা, এই ফ্ল্যাট হায়ারার্কির জিনিসটা তো আর তো হয় নাই যে ইউএসএ সার ইউজ করতো টেক কোম্পানিরা বা এরকম এফিশিয়েন্ট অর্গানাইজেশন হঠাৎ করে সার সরাই দিয়ে ফ্ল্যাট হায়ারার্কি এস্টাবলিশ করছে। এটা কালচারালি ছিল। এখন কালচারালি জিনিসটা কিভাবে শুরু হয়েছে
কেন শুরু হয়েছে, কোনটা ভালো, এটা নিয়ে ওরকম আমার আইডিয়া নেই। আমি সাধারণত যখন বাংলাদেশে কাজ করি, কোনো মানে আর কি খুব সিনিয়র কাউকে স্যার বলতে আমার ওরকম প্যারাও লাগে না। আগে আমাকে কেউ স্যার ডাকলে একটু প্যারা খেতাম, এখন মেনে নিচ্ছি বাংলাদেশে যদি কেউ স্যার ডাকে আমি ওরকম প্যারা খেলে জাস্ট মাঝে মাঝে বলি যে ভাইয়া বললেই পারো। আর হচ্ছে ইউএসএ তে যখন ম্যানেজার ট্যানেজারদেরকে নাম ধরে ডাকি, এটাতে আবার মানে কি একটু কনভিনিয়েন্টই লাগে, কারণ আমার কাছে মনে হয় যে ডিসকাশন থেকে শুরু করে সবকিছু একটু ফ্রিলি করা যায়, যেটা কোলাবোরেশনের জন্য হেল্পফুল। যেটা স্যার বললে অতটা ওইভাবে ফিল করি করা যায় না, কিন্তু অনেকেই প্রবাবলি ইয়ে করবে, মানে কি এটার সাথে একটা কাউন্টার ক্রিয়েট করতে পারে। দোজ আর গ্রেট পয়েন্টস। আমার কোনো স্ট্রং ওপিনিয়ন নাই এটা নিয়ে। আমার পার্সোনালি কেউ আমাকে স্যার বলতে হবে এমন কখনো ইম্পোজ করি নাই। যে যেভাবে বলতে চায়, কেউ হয়তো ভাইয়া বলে, কেউ হয়তো নাম ধরে ডাকে, কয়েকজন স্যার বলে, বাট ইট ডাজন্ট রিয়েলি বদার মি, বা আমি কোনো সেট রুলস নাই। সো আমি আসলে এটা নিয়ে খুব বেশি কখনোই কনসার্ন ছিলাম না ভাইয়া। কনসার্ন না থাকলে কোনো সমস্যা নাই, বাট ফাহাদ যে জিনিসটা নিয়ে খুব কনসার্ন সেটা হচ্ছে পাকিস্তানের ইকোনমি। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। So Pakistani economy is a bit wrecked, right? Economic একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, and long story short, আমি যদি খুব সহজে বলি, আমরা শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসও দেখেছি, পাকিস্তানেরটা অনগোয়িং চলছে, and as a result অনেকজনের কস্ট অফ, মানে পুরো দেশেরই কস্ট অফ লিভিং অনেকটুকু বেড়ে গিয়েছে ইনফ্লেশনের কারণে অবভিয়াসলি হাউজিং, ফুড, ট্রান্সপোর্টেশন সবকিছুরই প্রাইসেস বেড়েছে, এবং there's not enough money to pay for important things like healthcare or education, which is always a disaster, right? So এটাই হচ্ছে কারেন্ট অনগোয়িং অবস্থা। I wanted to speak a bit about the causes of both Pakistan's economic crisis as well as শ্রীলঙ্কার যে ইকোনমিক ক্রাইসিসটা হয়ে গেল বা এখনো হয়তোবা রিকভার করছে যেখান থেকে, এবং বাংলাদেশের কি শিক্ষণীয় বিষয় আছে এই দুটো ইকোনমিক ক্রাইসিসের থেকে, এটা নিয়ে একটু গবেষণা করতে যাচ্ছি। যদিও আমি অবভিয়াসলি ম্যাক্রো এক্সপার্ট না, জাস্ট বলে রাখলাম, আমি আমার পার্সপেক্টিভটা বলি। সো দুইটা তিনটা জিনিস রেলেভেন্ট। একটা হচ্ছে পাকিস্তান, সিমিলার টু বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, ওয়াজ স্পেন্ডিং মোর money than it was earning for many years, right? এটার মানে হচ্ছে ওদের ফরেন ডেফিসিট ওদের ট্রেড ডেফিসিট অনেক বেড়ে গিয়েছিল, রাইট? সো ওরা বেশি ইম্পোর্ট করছে, কম এক্সপোর্ট করছে, অ্যাজ আ রেজাল্ট দে হ্যাভ আ লট অফ ট্রেড ডেফিসিট, রাইট? দ্বিতীয়ত, দে হ্যাভ আ লট অফ ডেট দ্যাট দে হ্যাড টু সার্ভিস, রাইট, অ্যান্ড কন্টিনিউ টু সার্ভিস, রাইট? সবচেয়ে নোটওয়ার্দি, যেটা নিয়ে আমি কনস্পিরেসি থিওরি হয়তো বা বলবো, দে ও আ লট অফ মানি টু চায়না। এখন যারা শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস ফলো করেছিলেন তারা হয়তো বা নোট করবেন যে শ্রীলঙ্কা অলসো ওড মোস্ট অফ ইটস মানি টু চায়না, রাইট? সো Pakistan similarly had a lot of mega projects ongoing, a lot of which were financed with bilateral loans, not multilateral, mane multi-lender na, single lender, bilateral loans, which came from China, right? And they had something in place, jetar naam chilo China-Pakistan Economic Corridor, if I'm not wrong. And oitar সব টার্মস, রাইট, যে ডেট টু ইকুইটি রেশিও কত হবে, ডেট সার্ভিসিং এর জন্য কত টাকা দিতে হবে, এই সবগুলোর কারণে, এন্ড মানে এখানে আরো অনেক নুয়ান্সড ব্যাপার স্যাপার আছে, যদি সময় থাকে উই ক্যান গেট ইনটু ইট। এই সবগুলো ডেট সার্ভিসিং এর কারণে পাকিস্তান এন্ডেড আপ ওয়িং আ লার্জ অ্যামাউন্ট অফ মানি টু চায়না, স্পেশালি এই রাইজিং ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে ওয়ার্ল্ডের, রাইট? সো ওদের কন্ডিশনটা পার্টিকুলারলি একটু শেকি ছিল, যেখানে ওরা যেটাকে বলে, আমরা হয়তো বা ফাইন্যান্সে পড়েছি, দেয়ার ডেট ওয়াজ টাইড টু আ লাইবর রেট, মানে এটা একটু মুভিং একটা রেট ছিল। সো ওয়ার্ল্ডের ইন্টারেস্ট রেট যদি বাড়ে, ওদের ডেট সার্ভিস অব্লিগেশনটাও বেড়ে যাবে। সো এনিওয়ে, সোজা বাংলায় পাকিস্তান চায়নাকে অনেক টাকা ও করতো, এবং পাকিস্তান ইজ নট দি অনলি ওয়ান। শ্রীলঙ্কা অলসো ওড আ লট অফ মানি টু চায়না, এন্ড এগুলো সব টাকা ইউজুয়ালি নেওয়া হয়েছে টু ফাইন্যান্স মেগা প্রজেক্টস। এবং এটার পাশাপাশি ওরা অনেক মানি প্রিন্ট করেছে, ওদের ইনফ্লেশন অনেক বেড়ে গিয়েছিল, এবং আম জনতার জন্য এই এফেক্টটা হয়েছিল যে ফুড, ট্রান্সপোর্টেশন, হাউজিং, বেসিক যে নিডস গুলো সেগুলো অ্যাফোর্ডেবল না, and as a result civil unrest and everything হচ্ছিল। এখন এখানে আমি যখন এগুলো বলছি, হয়তো আপনারা দুইজনই notice similarities, growing similarities with things that have been transpiring in our own nation. So I'm just wondering what the takeaways should be. Again, হয়তোবা আমাদের যারা মানে লিডারশিপে আছে ওরা obviously এগুলো আমার চেয়ে হাজার গুণ বেটার বুঝে, but I'm just wondering from a absolute noob's perspective আসলে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে and what we have to learn from these neighbors and their situations. আমি চিন্তা করতেছিলাম যে যদি ওই যে ইকোনমিক সাইকেল অনুযায়ী যখন ইকোনমির ইনফ্লেশনটা হয় বিকজ অফ আ লট অফ মানি সাপ্লাই, তখন কি মানে এরকম লেভেলের ইনফ্লেশন প্রত্যেকটা ছোট
ছোটখাটো দেশে কি ইনএভিটেবল, এটা আমি চিন্তা করতেছিলাম। এটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে আমার পার্সোনালি। কয়েক মাস আগে ইউএসএ তে শুরু হলো ইনফ্লেশন, তখন ফেড ইন্টারেস্ট রেট বাড়ায় দিল ইনফ্লেশন কমানোর জন্য। এখনো চেষ্টা করতেছে, ইনফ্লেশন কমতেছে না, ওর ইন্টারেস্ট রেট বাড়ায় যেতেছে। আর প্রতিদিন আমরা ঘুম থেকে শুনতেছি ফেড আবার ইন্টারেস্ট বাড়াইতেছে, স্টক আবার এক হালি ট্যাঙ্ক করতেছে। এটা আমরা খবর যেতেছে। মাইক্রোসফট আর গুগলের এআই এর ইনোভেশনের কারণে অনেক টেক স্টকস উপরে আবার উঠছে, কিন্তু আবার নেমে যেতে পারে। এখন এখানে যখন বড় দেশগুলো এটা হয়, ইভেন্চুয়ালি ইকোনমিক সাইকেলের ডাউনস্ট্রিম ইফেক্ট হিসেবে অনেক ছোট ছোট দেশে এরকম ইনফ্লেশন হওয়া শুরু করে। এখন মানে এটা কি ইনএভিটেবল, মানে কি আই গেস, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ধরেন আমি যদি ভবিষ্যতে 10 বছর পর দেখি যে ইউএসএ তে এরকম ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে বসে পলিসি দিয়ে আমার পক্ষে কি সম্ভব আমার দেশের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা, নাকি এটা ইনএভিটেবল যে আমার দেশেও ছোটখাটো একটা হাইপার ইনফ্লেশন হয়ে যাবে? সেটা নিয়ে ভাবতেছিলাম। এটা নিয়ে একটু পড়াশোনা করার ইচ্ছা আছে, যে কোন ইকোনমিক এক্সপার্টদের এটা নিয়ে কাজ আছে নাকি। তো হ্যাঁ, আমিও ভাবতেছিলাম এটা নিয়ে আরেকটু পড়াশোনা করব। এখানে আই থিঙ্ক যেটা আমি অবভিয়াসলি সবকিছু জানি না, বাট আই থিঙ্ক যেটা আমার কাছে সোফার পড়াশোনা করে যেটা মনে হইলো, যে প্রত্যেকটা দেশই সোফার একটা বড় ট্র্যাপে পড়েছে। এন্ড বাই দ্য ওয়ে, আমি যে কনস্পিরেসি থিওরিটা হয়তো আউটলাইন করেছি বাট আউটরাইট বলি নাই, সেটা হচ্ছে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। হ্যাঁ, এটা একটা টার্ম কয়েন করা হয়েছে, ইন্ডিয়ান একটা ভদ্রলোক করেছে। এটা হচ্ছে বেসিক্যালি যে জিও পলিটিক্যাল কারণে যখন একটা দেশ আরেকটা দেশকে ইচ্ছাকৃত ভাবে অনেক ডেট বা অনেক ফাইন্যান্সিং দেয়, উইচ আর অন এগ্রিজাস টার্মস, হয়তো বা বুঝে করছে বা না বুঝে করছে যে রিসিভিং কান্ট্রিটা, এবং আরো আইটা মেগা প্রজেক্ট গুলো করার পরে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যখন ঠিকভাবে আসে না, এবং ওই মেগা প্রজেক্ট থেকে আর্নিংস এনাফ হয় না যে যার মাধ্যমে রিপে করতে পারবে ওই ডেটটা, সে সময় এই ডেট ট্র্যাপে পড়ে যাবে এই রিসিভিং নেশনটা। এটা যদি এমন টার্মসে হয় যেটা একটা মুভিং রেট, তাহলে আরেকটু আনসার্টেনিটি অ্যাড করে দিচ্ছে। তার মানে হচ্ছে ওয়ার্ল্ডের ইকোনমিক কন্ডিশনের উপর, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করছে যে কত আমার ডেট সার্ভিস অব্লিগেশন আছে। এটা একটা জিনিস, যে এই ডেট ট্র্যাপটা ওয়েদার ইটস এমন একটা জিনিস যেটা এখনকার একটা টুল ইন আ টাইম ওয়্যার নেশনস আর নট ফায়ারিং অ্যাজ মেনি বুলেটস বাট ক্রিয়েটিং আদার টুলস, যার মাধ্যমে নিজেদের সফট পাওয়ার বা লেভারেজ এস্টাবলিশ করতে পারবে। দ্বিতীয়ত, আই থিঙ্ক সবগুলো দেশের মধ্যে আরেকটা কমনালিটি আমি যেটা নোটিস করছি, বাই দ্য ওয়ে ট্রিট দিস উইথ আ গ্রেন অফ সল্ট, ইন্টারনেটে যতটুকু পড়ছি, পাওয়ার ডিপেন্ডেন্সি অনেকটুকু আছে প্রত্যেকটা দেশে। অ্যান্ড ডিপেন্ডেন্সি বলতে ইম্পোর্ট করতে হয় ওনাদের পাওয়ার নিডস, রাইট? সো বাংলাদেশ আর পাকিস্তান দুইজনই কোল, গ্যাস এইসবে অনেকটুকু রিলাই করে, এবং উই ডোন্ট প্রডিউস এনাফ পাওয়ার to meet our own needs, which is very important, right? এখন বাংলাদেশ has done a relatively okay job of restricting imports. গত 6 মাস 8 মাসে বাংলাদেশ অনেকটুকু রিস্ট্রিক্ট করেছে বাইরে থেকে জিনিসপাতি আনা, এবং অ্যাজ আ রেজাল্ট ট্রেড ডেফিসিট আরেকটু কমে এসেছে আমাদের, রাইট? ওয়েদার উই আর পাস্ট ডেঞ্জার ইজ আনক্লিয়ার সো ফার, কিন্তু কমে এসেছে। আইএমএফ এর লোনটা নেওয়ার সময়ও অনেকগুলো অব্লিগেশন বা অনেকগুলো কন্ডিশন আমাদের মিট করতে হয়েছিল। সো ওখানে ডিটেলে না যাই, কিন্তু হোয়াট ইজ ক্লিয়ার ইজ আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট গুলো আমরা এখনো ফুললি নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আরেকটু পথ বাকি আছে, রাইট? সো ওইটা আই গেস খুবই ইম্পর্টেন্ট, বিকজ আর সবকিছু বাদ দিলেও এনার্জিটা বাদ দেওয়া যাবে না। ইটস আ টেবল স্টেক। খাবারটা বাদ দেওয়া যাবে না। সো সেলফ সাফিসিয়েন্ট ফুড, এনার্জি, এই দুইটা হইতে পারলে এভরিথিং এলস হোপফুলি বিকামস স্লাইটলি ইজিয়ার, রাইট? ইয়া, আই থিংক আইল স্টপ দেয়ার। এই ডেথ ট্র্যাপ পলিসি, চাইনিজ ডেথ ট্র্যাপ পলিসি, রাইট? এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এন্ড আমার এইখানে সবথেকে ভালো যে একটা এক্সাম্পল মনে হয়, কারণ আমাদের জন্য কোন জিনিসটা রেলেভেন্ট হবে, ইফ উই গো ব্যাংক্রাপ্ট, যদি আমাদের হাইপার ইনফ্লেশন হয়। বলিভিয়ার যে হাইপার ইনফ্লেশনটা হয়েছে, ওইটার একটা ভিডিও আছে যে এখানে যারাই টিকে আছে শহরে, তাদের সবার এমন কোনো রিলেটিভ আছে যারা বাইরে থেকে ডলার পাঠায়, ওই ডলার দিয়ে বলিভিয়ার বিভিন্ন সিটি চলে। তো এখানে ভিডিও দেখছিলাম। এখন আমার মনে হয় আমাদের জন্য যে জিনিসটা সবথেকে রেলেভেন্ট হবে সেটা হচ্ছে, ইফ থিংস গো সাউথ, তাহলে আমরা কি করবো ইমিডিয়েটলি? লাইক সঞ্চয় শেষ, বাট সিন্স ফাহাদ তো একটা কোম্পানি চালাচ্ছ, সিয়াম বাইরে আসো, সব থেকে সেফ প্লে, সব থেকে ভালো আছে সিয়াম। বাট আমাদের ক্ষেত্রে By the way, I should say this, that my views or my opinions are not my company's. এটা purely I happen to be wearing this shirt, and our personal opinions do not affect the company's. এই পডকাস্টের নাম থাকা উচিত I might be wrong পডকাস্ট, ঠিক আছে? এত এর পরের এপিসোড থেকে, এই এপিসোড থেকে আমরা একটা ডিসক্লেমার দিই, ঠিক আছে ফাহাদ? ফর ইওর কনভিনিয়েন্স শুরু হবে হচ্ছে টেক দিস উইথ আ গ্রেন অফ সল্ট, তারপরে যে 10 লাইনের ব্ল্যাক এর উপর ডিসক্লেমার, এটাই হয়ে যাবে।
ডিসক্লেমার পডকাস্ট লাইক এট দিস পয়েন্ট উই শুড স্টার্ট ফ্রিল্যান্সিং বা ডলারে কামানো উচিত, না হলে আদারওয়াইজ আই ডোন্ট সি এ ওয়ে আউট আসলে আমার জন্য পার্সোনালি। এবং হ্যাঁ, ফাহাদের একটা প্রেডিকশন ছিল, সেটা হচ্ছে রমজানে যে প্রাইস হাইক হবে। হাউ ডিড দ্যাট কাম ট্রু? ডাবল হয়েছে না? এখন তো সবাই আমরা খালি আমেরিকানদের কমপ্লেইন করি যে ওরা লেন্থ কম্পেয়ার করে হচ্ছে ফুটবল ফিল্ড দিয়ে এন্ড স্টাফ দিয়ে, আমরা মুরগির প্রাইস দিয়ে ইনফ্লেশন ক্যালকুলেট করছি, বাট স্টিল ইটস এ ভেরি মানে জাস্টিফায়াবল বেঞ্চমার্ক। হোয়াটস ইউর টেক? ছোট্ট করে আমার মানে পার্সোনালি মানে কতটুকু ফ্রিডম স্পিচ এক্সারসাইজ করা উচিত এটা নিয়েও আমি অনেকবার চিন্তা করছি। আমাকে অনেকজন বলেছে যে হ্যাঁ তুমি অনেক কিছু বলো টলো, বাট ইয়া আই থিঙ্ক খুবই স্যাড। আই ডোন্ট মানে দিস ইজ ওয়ান অফ দ্য কেসেস ওয়ার ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রাইট। হ্যাঁ, মানে when you make dire predictions or predictions that affect people in a negative way and it turn out to be true, right? So there is that. But Daily Star একটা আর্টিকেল I think আমি গ্রুপে শেয়ার করেছিলাম, I'll link it in the description as well. ব্রয়লার মুরগি, চিকপিস, সুগার, এগস, ডালের দাম, সবকিছুরই দাম কিভাবে এক বছর এবং এখন বেড়েছে এবং স্পেশালি রোজার সময় কিভাবে বেড়েছে ওরাই আউটলাইন করে দিয়েছে। সো ইটস ইন সাম কেসেস ডাবল, ইন সাম কেসেস নিয়ার ডাবল, অ্যান্ড স্পেশালি পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে আরেকটা আর্টিকেল পড়লাম, সেখানে বললো যে হ্যাঁ দ্য বিগ পোল্ট্রি ফার্মস হ্যাভ মেড আ হিউজ প্রফিট বাই কোঅর্ডিনেটিং প্রাইসেস, দ্যাটস দি অ্যালিজেড ইনফরমেশন, এরকম কিছু একটা, রাইট? সো ভেরি কনসার্নিং। এন্ড যেটা বলেছিলাম আমাদের মানে আই থিঙ্ক উই হ্যাভ দ্য লজ ইন প্লেস বাট এনফোর্সমেন্টে প্রবাবলি দেয়ার সাম রুম ফর ইমপ্রুভমেন্ট। এবং এই যে যেটা ফাহাদ বললো যে টু হোয়াট এক্সটেন্ট হি শুড এক্সারসাইজ হিজ ফ্রিডম অফ স্পিচ, এবং আজকে এটা নিয়েই তো আলাপ হচ্ছে যে প্রথম আলো একটা আর্টিকেল পাবলিশ করছে যেটা পরে আবার এরর 404 হয়ে গেছে। সো হোয়াট পিপল অ্যাকচুয়ালি আর আস্কিং যে ভাই স্বাধীনতা মানে হচ্ছে ভাই আমাদেরকে ঠিক মতো টু মেক প্রাইসেস অ্যাফোর্ডেবল, দ্যাটস ইট আর কি। এখন দেখা যাক আমরা যে টোটাল যে ইকোনমিক ক্রাইসিস কিংবা ইনফ্লেশন এগুলো নিয়ে যে আলাপ আলোচনা করতেছি, আমরা প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, রাইট? উই আর টকিং অ্যাবাউট দিস থিংস। ইটস জাস্ট ওই ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু এখনো রয়ে গেছে যে আমরা কি ডিপে গেছি নাকি ডিপে যাওয়া এখনো বাকি, আমরা এখন কোন পয়েন্টে আছি এটা আমরা এখনো ফিগার আউট করতে পারছি। এবং এই জন্য আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হুন্ডি-বাট্টা। হুন্ডি-বাট্টা ফর দোজ যাদের মানে জানা দরকার, সেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি ব্যাংকের থ্রুতে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করি, ডলার দেয়, তারপর ওইটা এগেইনস্ট আমরা 110 টাকা দিচ্ছি, 94 টাকা এরকম কিছু দিচ্ছি। তো সামটাইমস ব্যাংকের বাইরে অনেকে এই কাজটা করে বিকজ ব্যাংক অ্যালাউ করতেছে না। ফর এক্সাম্পল মনে করেন ব্যাংকের ম্যাক্সিমাম এক্সচেঞ্জ লিমিট হচ্ছে $12,000 সামথিং, ইফ আই এম নট রং আর কি। এর বেশি যদি পাঠাইতে চাইও আমরা লিগাল সিস্টেমে পাঠাইতে পারবো না। তো এই জন্য অনেকে হুন্ডি-বাট্টা করতেছে। মানে পাঠাইতে চাই মানে বিদেশ থেকে দেশে নাকি দেশ থেকে বিদেশে? হ্যাঁ, মনে করো বাইরে তোমার টিউশন ফি হচ্ছে $20,000, অ্যাডমিশন ফি $20,000। তো তোমাকে বাংলাদেশ থেকে তোমার ব্যাংকে টাকা আছে, তুমি $20,000 পাঠাবা তোমার অ্যাডমিশন ফি, বাট তোমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে $12,000, বাকি $8,000 তুমি পাঠাতে পারবা না বিকজ তাহলে ক্যাপিটাল আউটফ্লোতে আর কি রেস্ট্রিকশনটা। ইয়েস। সো অনেকে যেটা করে সেটা হচ্ছে যে তারা এমন একজন, এটাকে বলে যে হুন্ডিম্যান। সো হুন্ডিম্যানকে সে বাংলাদেশের মধ্যে একটা টাকা পাঠায় যে ভাই এটা কি ইলিগাল? মানে আগে শুরুতে বলে দেন। অ্যাবসলিউটলি ইলিগাল। সো তারা দেশে হুন্ডিম্যানকে বাংলা টাকায় পাঠায় এবং ওই হুন্ডিম্যান তার বিদেশে ফরেন অ্যাকাউন্ট কিংবা কোনো ভাবে সে ডলারে আপনার হয়ে পে করে দেয়। সো যে জিনিসটা আপনাকে সিস্টেম অ্যালাউ করতেছে না বিকজ উই হ্যাভ সাম কারেন্সি প্রবলেমস, এবং অনেক বেশি ডলার যদি বিদেশে চলে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য প্রবলেম। সো ওই জিনিসটা আমরা ইলিগাল ওয়েতে করতেছি, এবং এটা খালি আমরা না, আমরা বাইরের দেশে টাকা পাঠাচ্ছি না, আবার অনেকে বাইরে থেকে বাংলাদেশে যখন কারেন্সি পাঠায় তখন ওই সেম কাজটা করতেছে বিকজ ফর্মাল সিস্টেমে গেলে একটা লিমিট আসছে, কিংবা অনেক জায়গায় আপনাকে এক্সট্রা পে করতে হয়, কিংবা আপনাকে রেগুলেশন সিস্টেমের মধ্যে থাকলে আপনার টাকাটা ট্র্যাক্ট হয়। তো বিভিন্ন কারণে মানুষ ইলিগাল সিস্টেমে হুন্ডি-বাট্টা করতেছে আর কি, এন্ড এটা আরো প্রবলেম গুলাকে আরো এক্সপারাইট করতেছে। এটা আমি কেন রিলেট করতেছি, এটা কেন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, যে যেরকম আমি একটা প্রোগ্রামে এনরোল করতে চাই, আমার খুব মানে এটা জাস্ট আমার কোনো ক্যারিয়ারের দরকার না, বাট আমার খুব পছন্দের প্রোগ্রামে এনরোল করতে চাই, বাট আমি এখন টাকা পাঠাইতে পারতেছি কেন, বিকজ তোমার ক্যাপ আছে না অন স্টাক। এবং ব্যাংক থেকে আমাকে বলছে ভাই এটা তো আপনি লিগালি পাঠাইতে পারবেন না ব্যাংক থেকে, আপনি হুন্ডি-বাট্টা ব্যাংক কি যদি বলে যে ভাই ইলিগালি, আমি এদিক থেকে বেঁচে গেছিলাম আর কি, মানে নট টু গ্লোট অর এনিথিং, বাট আমি যখন মানে আমার কোনো টাকা পাঠানো লাগে নাই, কারণ হচ্ছে মানে স্কলারশিপ ছিল কমপ্লিট, সো মানে টাকার কোনো হিসাবই করা লাগে নাই, এই জন্য এই দিক দিয়ে আমি বেঁচে গেছি। কিন্তু আমি শুনছি অনেক ফ্রেন্ডরা ইয়েতে ধরেন টিউশন ফি দেওয়ার পর অনেক ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা শুরু করতে পারে ক্লাসের জন্য, এবং রেজিস্ট্রেশন ডেডলাইন থাকে, কারণ অনেকে যেহেতু টিউশন ফিটাই পে করতে পারতেছে না এই কারণে তারা রেজিস্ট্রেশন করতে পারতেছে না। সো মানে ক্লাস শুরু করা নিয়ে আনসার্টেনটি এরকম অনেক বিষয় আছে, তাই না? মানে ইটস সো ডাম যে আমি আমার প্রোগ্রামে এখানে বলছি ভাই আমি তো পয়সা পাঠাইতে চাই বাট পাঠাইতে পারতেছি না,
ওরা আমাকে 20% স্কলারশিপ দিচ্ছে ভাই, তারপর আমি ক্যাপের আন্ডারে পাঠাতে পারতেছি না, নাম স্টাক, কি করবো আমি জানি না। সো লেটস সি। এই জিনিসটা আমি বাংলাদেশে অনেকজনকে বলছি, যে মোমেন্টে আমি সিনিয়রদেরকে বলছি ওরা বলছে হ্যাঁ সাদমান হুন্ডি-বাট্টা করতে হবে। ইটস জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু ভাই, ট্যাক্স দিছি সবকিছু লিগালি করছি, বাট স্টিল ইটস দ্য সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, মেক সেন্স। মুরগির মাংস দিয়ে যে ইনফ্লেশন বাপে, এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। ও কেন কেন লাগতেছে বলি, যে সাধারণত তো প্রত্যেকটা রমজানেই প্রাইস বাড়ে। এটা মানে রমজানের মানে স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক, সব জায়গায় রমজানের প্রাইস বেড়ে যায় মানে বেসিক ফুড আইটেমের। কিন্তু এবারের কেসটা ইন্টারেস্টিং, কারণ মানুষজন করতেছে কি রমজান টু রমজান কম্পেয়ার করতেছে। যেহেতু রমজান টু রমজান কম্পেয়ার করতেছে, যদি প্রাইস বাড়ে এটা মানে এটা রমজানের কারণে বাড়ে না, এটা এক্সটার্নাল ইকোনমিক ফ্যাক্টরস এর কারণে বাড়ছে, তাই না? কারণ আপনি তো রমজান রমজান কাটাকাটি হয়ে যাচ্ছে। আমি আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করতেছিলাম অ্যাবাউট কোয়ালিটি অফ লাইফ, এবং কোয়ালিটি অফ লাইফের যদি কখনো কোনো ডিসকাশন হয়, ইউরোপিয়ান ফ্রেন্ডদের হেদমের ঠেলায় বাঁচা যায়। হ্যাঁ বুঝছেন, মানে বাঁচা যায় না। বুঝছি ভাই তুই প্যারিসে বসে ক্রোসান্ট খাস বা কিছু একটা পেস্ট করস, বা সুইজারল্যান্ডে অনেক হেলথ কেয়ার ভালো বাইরে কয়, বুঝছি, ওদের হেদমের ঠেলায় বাঁচা যায় না। সো তখন একটা আইডিয়া আনতে আসছিল যে আচ্ছা কোয়ালিটি অফ লাইফ স্ট্যাটিস্টিক্যালি কোথায় ভালো, কারণ আমরা তো মানে সবাই একটা বাবলের মধ্যেই থাকি, সবার ইকোনমিক সার্কেল আছে, বাবলের মধ্যে থাকি। সো কোয়ালিটি অফ লাইফ মাপার জন্য আগে ইকোনমিক্স এ ইনকাম ইউজ করা হতো, যে কোন কোন দেশের ইনকাম কিরকম, যদি ইনকাম বেশি থাকে মনে হয় কোয়ালিটি অফ লাইফ ভালো। কিন্তু ইকোনমিস্ট অনেকে দেখতে পারে যে এটা এই অ্যানালাইসিসটা অ্যাকিউরেট না, কারণ অনেক জায়গায় কস্ট অফ লিভিং অনেক, সো ইনকাম বেশি হওয়া মানেই যে তোমার কোয়ালিটি অফ লাইফ বেশি, এটা কিন্তু ঠিক না। কারণ ধরেন আপনি ঢাকায় থাকেন, আপনার ইনকাম হয়তো বা রাজশাহীর একটা ফ্রেন্ডের থেকে বেশি হতে পারে, কিন্তু আপনার একটা বাড়ি ভাড়া পে করতে যান বেড়ে যেতে, স্যার রাজশাহীর ফ্রেন্ডটা একটু কম ইনকাম নিয়ে ধরেন নবাবের মতো থাকতেছে। হ্যাঁ, সো তখন তারা মানে কি যে পিপিপি টার্মটা ইউজ করে, পারচেসিং পাওয়ার প্যারিটি বা এরকম একটা আইডিয়া, ওটা হচ্ছে অ্যাডজাস্টেড ইনকাম ফর কস্ট অফ লিভিং। এবং কস্ট অফ লিভিং মাপার জন্য তারা মোটামুটি 3000টা প্রোডাক্ট বা কনজিউমার সার্ভিসেস এর একটা অ্যাভারেজ করে, সো ওই ইনকামটা অ্যাডজাস্ট করে ফেলে, যে কস্ট অফ লিভিং এর ওই 3000টা প্রোডাক্ট অ্যাভারেজে, এটা 3000 প্রোডাক্টের মধ্যে মুরগি হইতে পারে, ডিম হইতে পারে, বাসায় থাকার খরচ হতে পারে, তারপর হচ্ছে ট্যাক্সেসে কত যায়, সবকিছু হিসাব করে ওই ইনকাম, এটা অ্যাডজাস্টেড ইনকাম, ওই পিপিপি বলে, ওইটা দিয়ে তারা অনেক জায়গায় কোয়ালিটি অফ লাইফ মেজার করে। এবং আপনি মানে যা এক্সপেক্ট করবেন, যে পৃথিবীর ওয়েস্টে অনেক জায়গায় কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো, ইউএস থেকে শুরু করে ইউরোপের ওয়েস্টের দিকে, ইস্টার্ন ইউরোপে অতটা ভালো না, এশিয়াতে সিঙ্গাপুর, তারপর জাপান, সাউথ কোরিয়া, এই জায়গায় কোয়ালিটি অফ লাইফ ভালো, বাকি সবাই মোটামুটি স্ট্রাগল করতেছে। এটা খুব স্বাভাবিক প্রবলেম, আমরা সবাই জানি। সো বাংলাদেশে ইনফরমালি মানে আমি যদি একটা ইকোনমিস্ট না হই, আমি একটা সাধারণ ব্যক্তি, আমি তো মানে কি মুরগি দিয়ে যে ইনফ্লেশনটা মাপা, বা যদি আরেকটু স্ট্যাটিস্টিক্যালি রিগোরাস হতে চাই, মুরগি, ডিম, এরকম সোলা, এরকম 10-12টা প্রোডাক্ট দিয়ে মাপা কিন্তু অতটা খারাপ একটা টেকনিক না ইনফ্লেশন মাপার জন্য, কারণ ইকোনমিস্টরা এটাই করে, বাট আরেকটা বড় লেভেলে 3000টা প্রোডাক্টস বা সার্ভিস দিয়ে অনেক সময় তারা কস্ট অফ লিভিং মাপে। সো জিনিসটা আমার কাছে মানে কি বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি। এই জিনিসটা এই যে বিভিন্ন আদার ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে তোমার কারেন্সি স্ট্রং, এরকম কান্ট্রিতে যে লিভ করে, এই কনসেপ্টটা বেশ পপুলার হয়েছিল অ্যারাউন্ড 2019-20 যে মনে করেন সিয়াম যদি বাংলাদেশে আসে থাকে, ওর কারেন্সিতে ও বেশ স্ট্রং একটা সুটে আছে এখন। সো ওইখানে যে জিনিসটা বলা হতো, কারেন্টলি তো ডিজিটাল নোম্যাড একটা বেশ পপুলার কনসেপ্ট। এটাই কিছু বছর আগে যেটা বলতো যে ভাই তুমি এমন একটা দেশে, তুমি যদি অনলাইনে কাজ করো, ডিজিটাল নোম্যাডই যদি হও, তাহলে এমন একটা দেশে থাকো যেখানে তোমার কারেন্সিটা অনেক স্ট্রং, তাহলে তুমি অনেক আরামসে থাকবা। এই জিনিসটাই জাস্ট রেকমেন্ড করে। এবং সিএম কাছে ওইটাই মনে হচ্ছে ডিজিটাল নোম্যাড। এবং যে লাইব্রেরিতে আসে তুই বলছিলি না যে ডলারের কামাইলে বইয়ের প্রাইস আর বইয়ের প্রাইস মনে হয় না বাংলাদেশে। ডিজিটাল নোম্যাড নিয়ে এক দুইটা কথা বলাই লাগে, যেহেতু প্রোটোটাইপ পডকাস্ট, টেক পডকাস্ট, এবং খুব একটা ইন্টারেস্টিং একটা কাহিনী হয়েছে আমার ফ্রেন্ডদের মাঝখানে। সো ডিজিটাল নোম্যাডের আইডিয়াটা হচ্ছে, যারা ধরেন টেক ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা অনেক সময় রিমোটলি কাজ করে, এবং যেহেতু রিমোটলি কাজ করে, যদি কোম্পানি থেকে রেস্ট্রিকশন না থাকে, অনেকেই ইউএস এর কোনো কোম্পানিতে কাজ করতেছে বা ইউরোপের কোনো কোম্পানিতে কাজ করতেছে, ওই কারেন্সিটা নিয়ে তারা ধরেন ইন্দোনেশিয়ায় থাকতেছে, বালিতে থাকতেছে বা সাউথ কোরিয়ায় থাকতেছে, কারণ মানে টাকাও প্রচুর কামাচ্ছে এবং রিমোটলিও কাজ করতেছে। ওই কান্ট্রিরও কোনো ঝামেলা নাই, কোম্পানিরও হয়তো অনেক সময় কোনো ঝামেলা থাকে না, এবং তারা এভাবে করে চিল করে অন্য একটা দেশে প্রচুর ইনকাম কামায় রাজার মতো থাকতেছে। এখান থেকে ডিজিটাল নোম্যাড আইডিয়া আসছে। আপনি যদি ইন্দোনেশিয়ার ভিসা পলিসি দেখবেন ডিজিটাল নোম্যাডদের জন্য আলাদা একটা মনে হয় ভিসাই আছে, যেটা আলাদা বেনিফিটস দেয়।
যে আপনি ওখানে ডিজিটাল নোম্যাড হিসেবে এসে তাড়াতাড়ি ভিসা পেয়ে যেতে পারবেন, এবং বেনিফিটস দেওয়ার কারণ হচ্ছে ইন্দোনেশিয়া তো ওই টাকাটা পাচ্ছে, ওই টাকাটা যে আসতেছে ইউএস থেকে, আপনি যদি ইন্দোনেশিয়াতে খরচ করেন ইন্দোনেশিয়াতে টাকাটা পাচ্ছে। সো ডিজিটাল নোম্যাড বিহেভিয়ার তারা অনেক সময় প্রমোট করে। সো আমার একটা ফ্রেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএস এর একটা খুব কুল কোম্পানিটার নাম হচ্ছে জিপলাইন। জিপলাইন কোম্পানিটা হচ্ছে মার্ক রোয়েড নিয়ে ভিডিও বানাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য জিনিসটা খুব এক্সাইটিং। আমার ফ্রেন্ড মানে খুব ভাবসাব নিয়ে এসে বলে যে আমার কোম্পানিও তো মানে কি মার্ক রোবার ভিডিও বানাইছে। মার্ক রোবার 1 সপ্তাহ আগে রিলিজ করছে। জিপলাইন হচ্ছে চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। তারা হচ্ছে ড্রোন টেকনোলজি দিয়ে বর্তমানে মেডিকেল সাপ্লাইজ ডেলিভার করে। সো বর্তমানে তারা রোয়ান্ডাতে খুব স্ট্রং অপারেশন আছে, ইউএস বেস কোম্পানি রোয়ান্ডাতে, যেখানে হসপিটালে যখন ইমার্জেন্সি রক্ত লাগে, যে জিনিসটা কয়েক ঘন্টা লাগে হসপিটালে পৌঁছানোর জন্য, জিপলাইন ওইটা 4-5 মিনিটে ড্রোন টেকনোলজি দিয়ে রক্তটা পৌঁছায় দেয়। এবং মানে খুব এফিশিয়েন্ট ইয়েটা। মার্ক রোবার আমার ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউবার্স। মার্ক রোবারের ওই জিপলাইনের ভিডিওটাই দেখতে পারবেন। সো এই জিপলাইন এখন মুভ অন করতেছে টু মোর কনজিউমার বেসড ডেলিভারি। যেমন হচ্ছে আমি যদি পাঠাও থেকে খাবার অর্ডার করি, বর্তমানে হয়তো বাইকার এসে দিয়ে যাবে। জিপলাইন চেষ্টা করতেছে ইউএসএ এবং 1-2টা কান্ট্রিতে, যদি রেগুলেশনে পারমিট পায়, একটা ড্রোন এসে দিয়ে যাবে, এবং মানে টাইম লাগবে ডেলিভারির 2 মিনিটের মতো ম্যাক্স, এবং ওটা খুব নয়েজলেস হবে, খুব ফ্রিকশনলেস হবে। এবং ওই ডেমোটা মাইক্রোবারের ভিডিওতে দেখতে পাচ্ছি। সো টেকনোলজি মানেই যে শুধু মানে কি আমাদের আশেপাশে একটা কেমন একটা অসন্তুষ্ট লেগে গেছে যে টেকনোলজি মানেই হয়তো বা নতুন একটা রাইড হেলিং অ্যাপ আসবে, বা টেকনোলজি মানেই হচ্ছে মানে কি আরেকটা ভিডিও স্ট্রিমিং সার্ভিস, এরকম একটা আইডিয়া হয়েছে। টেকনোলজি মানেই যে এটা না। অনেকে টেকনোলজি ব্যবহার করে লাইফ সেভ করতেছে, তাড়াতাড়ি রক্ত পাঠায়। অনেকে টেকনোলজি ব্যবহার করে মেডিকেল সাপ্লাই পাঠাচ্ছে। সো টেকনোলজি অনেক ভালো ইউজ কেসেস আছে। এবং রুয়ান্ডায় যে অপারেশনটা ক্রিয়েট করছে, যে ছেলেটা লিড করছে, ওর স্টোরি অনেক ইন্সপায়ারিং। ওর বাবা মা রুয়ান্ডার জেনোসাইডে মারা গেছে, তার মাথায় এখন একটা স্কার আছে ওই জেনোসাইডের। ওখান থেকে সে উঠে এসে হার্ভার্ডে মনে আন্ডারগ্রেড বা স্ট্যানফোর্ডে আন্ডারগ্রেড, হার্ভার্ডে পিএইচডি করে রুয়ান্ডাতে এরকম মানুষের জীবন বাঁচাচ্ছে টেকনোলজি দিয়ে। পুরা জিনিসটা মারাত্মক ইন্সপায়ারিং। সো আমার একটা ফ্রেন্ড যে ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরা ডিজিটাল নোম্যাড হিসেবে কাজ করতে পারে। সো তার নেক্সট 2 মাস সে 2 সপ্তাহ কাটাচ্ছে সাউথ কোরিয়ায়, 2 সপ্তাহ জাপানে, 2 সপ্তাহ মনে হয় থাইল্যান্ড বা কোথাও, এবং 2 সপ্তাহ আইদার ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর, ওয়াইল চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড ওই কোম্পানিতে কাজ করে। তো জিনিসটা আমার বেশ কুল লাগছে যে আমার একটা ফ্রেন্ড এরকম লাইফ লিড করতেছে। এই জিনিসটা আমি শেয়ার করতে যাচ্ছিলাম। ইনসেন। এবং এখানে আমি যেহেতু ওই ডিজিটাল নোম্যাডের কনসেপ্টে ছিলাম, একটা কোয়েশ্চেন আমি জাস্ট থ্রো করে দিই, এবং স্পেসিফিক্যালি এটা ফাহাদের জন্য আই গেস হবে, বিকজ ফাহাদের রিসেন্টলি একটা ভিডিও দেখছো না, ওই যে ডায়ালগ করে যে নাফিস সালিম ভাইয়ের সাথে, যে বিদেশে থাকা ভার্সেস দেশে থাকা। সো দ্য কোয়েশ্চেন ইজ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থার্ড ক্লাস সিটিজেন বেটার নাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট ক্লাস সিটিজেন বেটার? সো এখানে কাপল অফ থিংস, রাইট? আই থিঙ্ক কনটেক্সট ম্যাটার্স। কার লাইফে কি গোল ম্যাটার করে। মানে আমি যদি কমফোর্ট চাই, আমি যদি চাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, লাভড ওয়ান্স এর কাছাকাছি থাকতে, জেনারেল হ্যাপিনেস আমাদের যেখান থেকে পাই, এখন এটা আই থিঙ্ক দিস ইজ রিসার্চ ব্যাকড, that happiness is derived by of course like a minimum sustenance এবং কিছু বেসিক নিডস থাকে, হয়তো একটা গাড়িও চাই, হয়তো একটা ভালো বাড়ি চাই, হয়তো ব্লা ব্লা কিছু চাই, বাট তারপরে আমার কত ক্লোজ আছি টু পিপল আই লাভ এন্ড কেয়ার অ্যাবাউট, এটা বড় একটা ডিটারমিনেন্ট টু ওয়ান্স হ্যাপিনেস, রাইট? সো যদি পুরা ফ্যামিলি সহ বাইরে চলে যাওয়া যায় তাহলে তো জোস, বাট সেটা যদি না সম্ভব হয় তাহলে হয়তোবা দেশে থাকাটা আপনার হ্যাপিনেস অপটিমাইজেশনে হেল্প করতে পারে। যদি আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড হন এন্ড লেটস সে আমাদের মতো টেক নিয়ে আপনি ইন্টারেস্টেড হন, তাহলে আমি বলতে পারবো ফর শিওর আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সান ফ্রান্সিসকোতে বেশি মানুষ পাবো যারা এই সম্পর্কে ধারণা রাখে এবং হয়তোবা কাটিং এজ এই কাজটা নিয়ে কাজ করছে কম্পেয়ার টু ঢাকা শহর, রাইট? সো দ্যাট ইজ অ্যানাদার থিং। এন্ড if I am optimizing for that to be ahead in the AI game, নিজের ক্যারিয়ার ওইদিকে যদি অ্যালাইন করতে চাই, তাহলে সান ফ্রান্সিসকো ইজ প্রবলি দ্য প্লেস টু বি। কথার কথা, রাইট? সো ইট অল কামস ডাউন টু আই থিঙ্ক মানে কি চাচ্ছি, ফার্স্ট ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন, এটা আসলে
পরের বিষয়, মানে আই থিঙ্ক আমার পার্সোনাল ওপিনিয়নে, বিকজ দিন শেষে মানে হোয়াট ইজ ইয়োর গোল ইন লাইফ, ওইটা আসলে আর একটু বেশি ম্যাটার করে, এন্ড দিস গোল চেঞ্জেস ফ্রম টাইম টু টাইম, রাইট? হয়তো বা সিয়াম এখন মানে ফর ক্যারিয়ার রিজনস ওর মনে করছে যে নিউ ইয়র্ক বা ইউএসটা ইজ দ্য পারফেক্ট প্লেস, উইচ আই উড নট ডিসএগ্রি উইথ, বিকজ টেক হাব ওইটা, এন্ড ওইসব জায়গায় আসলে অনেক কিছু শেখার আছে। বাট হয়তো বা at some point in his life, maybe he's thought of it, maybe he'll think about it, ও হয়তো বা ভাবতে পারে যে হ্যাঁ, I want to be closer to home, I want to be closer to family, or I want to have a bigger impact in Bangladesh from my perspective. এগুলো হইতেও পারে, right? So it comes down to motivations and what you want to do. But I'm sorry, I mean খুব বেশি direct inflammatory answers দিতে পারি নাই। না না, এবং দ্যাট ইজ আই কমপ্লিটলি এগ্রি উইথ ফাহাদ। এটা এই ডিসিশনটা এতটা পার্সোনাল, আমার যে অ্যাঙ্গেলটা আমি ওইটা বলি, অফকোর্স ইনফ্ল্যামেটরি অ্যান্সার দিলে যে এক্স ভালো না, এইসব ভিডিওই ভাইরাল যায়, এবং দ্যাটস দ্য প্রবলেম উইথ সোশ্যাল মিডিয়ায়। কেউ যদি একটু নুয়ান্স নিয়ে কথা বলে, যে জিনিসটা বাইনারি না, এক বা শূন্য না, হ্যাঁ বা না না, মাঝখানে একটা পথ আছে, এটা বললে ওই ভিডিও কখনোই ভালো করবে না, করবে হচ্ছে এইটা ভালো বা এটা খারাপ, বাকি সবাই আমি ঠিক, বাকি সবাই ভুল, বা ফাহাদ কেন বলছে দেশে থাকা উচিত, বাইরে না যায়? হ্যাঁ, আমি সব ঠিক, মানে একটু ইয়েস অর নো অ্যান্সার দিলে সোশ্যাল মিডিয়া ভালো করা যায়। আমার কাছে পার্সোনালি ফাহাদ যেটা বলছে ওইটাই, যে আমি সাইকোলজি টেস্ট নিয়ে পার্সোনালিটি বোঝা যায় না, আমি খুব মানে আর কি সিম্পল জেনারেলি হ্যাপি থাকি। তো যখন আমি দেশে ছিলাম, মানে যখন ক্যাডেট কলেজে আমি মাঠে গড়াইতেছি, আমাকে যখন মানে মেজর সাহেব মাইট দিতেছে, তখনও দিন শেষে আমি মানে হ্যাপি ছিলাম। এসএসসির আগের রাতে যখন আমি মাইর খাইছি, তখন আমি হ্যাপি ছিলাম। বাসায় যখন ছিলাম মোটামুটি হ্যাপি ছিলাম। এখানে যখন আসছি, ব্যাংক অ্যাকাউন্টে যখন $0 ছিল, কিন্তু মানে কি পড়াশোনা করতেছি, নতুন ফ্রেন্ড বানাচ্ছি, তখনও হ্যাপি ছিলাম। সো আমার কাছে মানে জেনারেলি মানে পার্সোনালিটির দিক থেকে আমি একটু একটু মোর হ্যাপি বেজ লাইন। সো আমার কাছে আমি প্রবাবলি দুই দিকেই মোটামুটি ভালো থাকার চেষ্টা করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে মানে অনেকে একটু বাইনারি ভাবে কথা বলে জিনিসটা নিয়ে, যে আমার এখানেই থাকতে হবে বা ওখানেই থাকতে হবে। আমি পার্সোনালি মনে হচ্ছে যে আচ্ছা, এখন আমি ইয়াং, এখন ক্যারিয়ারে ফোকাস করা ভালো। এখন মানে ইউএসএ থাকি, আমার সব সময় ভবিষ্যতে এজেন্সি আছেই বাংলাদেশে, ফেরত গিয়ে ওখানে একটা কোম্পানি বানানো, বা এখানে ক্যাপিটাল হয়ে যাওয়ার পর এটা নিয়ে বাংলাদেশে গিয়ে কিছু একটা করা, বা ফ্যামিলির কাছে বাচ্চা হওয়ার পর বাংলাদেশে চলে যাওয়া, বা এর কিছু ওখানে আপব্রিং এর জন্য, এরকম সবসময় এজেন্সি আছে। আমি পার্সোনালি চেষ্টা করি লাইফে এরকম ডিসিশনস নিতে যেটা আমার এজেন্সি বাড়ায় বা ফ্রিডম বাড়ায়। সো কয়েকটা কমন উপায় হচ্ছে বেশি টাকা কামানো। বেশি টাকা ব্যাংকে থাকলে বা ইনকাম হলে সাধারণত মানুষের ফ্রিডম বেশি থাকে বিভিন্ন ইয়ে করার। একটা এজেন্সি হচ্ছে রিমোট ওয়ার্কিং। সো যারা টেকনোলজিতে কাজ করে তারা সাধারণত তাদের লাইফে একটু বেশি কন্ট্রোল থাকে, কারণ অফিসে যেতে হচ্ছে না সব সময়, কয়েকদিন বাসায় থাকতে পারতেছে। সো আমি যদি একদিন রিমোটলি কাজ করি, আমার একটা 3টা থেকে 5টা একটা ইমার্জেন্সি কিছু থাকে, আমি ওইটা করে সন্ধ্যায় আবার কাজ করে ওই জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো এই ফ্রিডমটা, এই জিনিসটা আমার ভালো লাগে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে যদি আমি এখন ইউএসএ তে থাকি, এক্সপেরিয়েন্স নেই, এখানে ডলারে টাকা কামাই, ভবিষ্যৎ লাইফে আমি যে দেশে ফেরত যেতে চাইও, আমার ওই এজেন্সিটা থাকবে, এবং আমি যদি এখানেও থাকতে চাই ওই এজেন্সিটাও থাকবে। সো অনেকটা এজেন্সি বা ফ্রিডম ম্যাক্সিমাইজ করার প্রিন্সিপালটা ফলো করি। এবং আমি যদি এখনই বাংলাদেশে ফেরত যাই, তখন কিন্তু আমার ইউএসএ তে একটা লাইফ লিড করার, বা হচ্ছে ইউএসএ তে যে ক্যাপিটালটা আর্ন করা যায় ওটা বাংলাদেশে করার, ওই ফ্রিডম বা এজেন্সিটা কিন্তু আমার তখন থাকবে না। কারণ মানে এই আর্লি লাইফে সাধারণত ক্যাপিটাল ক্যারিয়ার গুলা বিল্ড করা যায়। বাংলাদেশ ফেরত গেলে আর্গুয়েবলি পারবো না। অনেকে যারা আর্গিউ করে যে ইয়াং অবস্থাতে বাংলাদেশে ফেরত যেতে, বেশিরভাগই ইয়াং অবস্থায় কিন্তু যায় না। সবাই ওই 35-40 যখন একটা ক্যারিয়ার এস্টাবলিশ হয়ে গেছে, যখন মানে কি অনেক টিজনেস আসে, তখন তারা বাংলাদেশে ফেরত যায়। তখন তো যাওয়াই যায় ভাই, তাই না? মানে আমার বাংলাদেশে আমি নবাবের মতো থাকি, 3-4টা বিজনেস আছে, তখন তো ফেরত যাওয়াই যায়। যেতেন যখন 20 বছর বয়স, যখন আপনি ব্যাচেলার্স কমপ্লিট করেন নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, কোনো ক্যাপিটাল নাই, বাংলাদেশে গেলে আপনি জমি বা কোম্পানি ইনহেরিট করবেন না, তখন যেতেন। তখন তো সাধারণত কেউ যায় না। আমার ফ্রেন্ডরা যারা মানে ফ্রেন্ড না, মানুষ চিনি,
অনেকে হচ্ছে ধরেন এই বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নেক্সট ইন লাইন, এক্স কোম্পানির নেক্সট ইন লাইন, মানে বাবা মা এখন সিইও বা ওনার, তারা 25 বছর বয়সে গিয়েই ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাবে, তাই না? তারা তো সবাই ইউএসএ তে ডিগ্রি করেই দৌড় দিতেছে বাংলাদেশে। ইউএসএ তে তারা কি করবে? ইউএসএ তে একটা অ্যানালিস্টের চাকরি তারা করবে? বাংলাদেশে গেলে যাওয়ার সাথে সাথেই তারা গুলশানের যে লাইফটা ওটা পাচ্ছে, সাথে সাথেই ম্যানেজিং ডিরেক্টর, সাথে সাথেই প্রচুর ক্যাপিটাল, প্রচুর অপরচুনিটি। মানে কি, যখন পকেটে টাকা না থাকে প্রবলেম দেখলে প্রবলেমই মনে হয়, প্রবলেম দেখলে অপরচুনিটি মনে হয়, বুঝছেন? টাকা থাকলে শুধু প্রবলেম দেখলে ওটাকে অপরচুনিটি মনে হয়, টাকা না থাকলে এটা কখনোই মনে হয় না। হ্যাঁ, শর্টস একটু করবোই। যখন মানে কি আমি একটা মুরগির মাংস ঠিক মতো কিনতে পারতেছি না, তখন যদি দেখি মুরগির মাংসের দাম 150 থেকে 300 হয়েছে, ওইটা আমার কখনো অপরচুনিটি মনে হবে না ভাই, আমার টেবিলে খাবার বসানো লাগবে। সো আমার যেসব মানে কলিগ টলিগরা বিভিন্ন কোম্পানি ইনহেরিট করবে, বা অ্যাটলিস্ট 35-40 বছর যে একটা ক্রেডিবিলিটি হয়ে গেছে, টাকা আছে পকেটে, কিছু দাঁড় করাতে পারবে, তারা বাংলাদেশে অনেকেই ফেরত যাচ্ছে। এবং মানে কি ইট মেক্স সেন্স, এখানে অ্যানালিস্টের চাকরি কেন করবে? ওখানে গিয়ে তারা কান্ট্রি চেঞ্জ করবে, বিজনেসেস দাঁড় করাবে, ইট মেক্স সেন্স। কিন্তু আর্লি ক্যারিয়ারে অনেকজনের জন্য মেক্স সেন্স না। এই জন্যই বলি যে আসলে জিনিসটা খুবই পার্সোনাল একটা ডিসিশন, যে যার লাইফে আছে সে তার প্রায়োরিটিজ অনুযায়ী। যে অনেকে মা বাবার টানে ফেরত যায় আর্লি। এখন অনেকেই যে মানে কি ডিগ্রি করতে করতে মা অসুস্থ হয়ে গেছে, তখন ফেরত চলে গেছে, তাই না? এখন মা অসুস্থ হলে কিন্তু যেত না, হয়তো আরো পরে যেত। মা অসুস্থ হয়েছে, ওইটা বেশি ইম্পর্টেন্ট, ফেরত চলে গেছে। এরকম এতই পার্সোনাল যে এখানে দাঁড়ায় একটা রেকমেন্ডেশন দেওয়া যে এটা ভালো বা এটা খারাপ ডাজন্ট মেক সেন্স। আমার কাছে মনে হয় যে আমাদের অনেকেরই যথেষ্ট কমন সেন্স আছে বোঝার জন্য যে আমাদের লাইফে কোনটা ইম্পর্টেন্ট, এবং তারা সবাই নিজস্ব ডিসিশন নিতে পারবে। সো ভাবা যে তুমি বিদেশে আসছো, তুমি আসলে বোকা, হ্যাঁ, এরকম কাউরে বলা, এই জিনিসটা আমার কাছে সবসময় ভালো মনে হয় না, কারণ তুমি তো জানো না তার জীবনে কি চলতেছে, তার হয়তো এখন বিদেশে থাকাটা জরুরি। সো এটা হচ্ছে আমার স্পিল। পারফেক্ট, বিউটিফুল। আমার মনে হয় ফাহাদ এবং সিয়ামের দুটো আনসার মিলে বেশ কম্প্রিহেন্সিভ একটা আনসার হয়েছে। নাও ইফ আই ওয়ার টু মুভ অন টু দ্য নেক্সট টপিক, যেহেতু আমাদের পডকাস্টের নাম হচ্ছে প্রোটোটাইপ পডকাস্ট এন্ড we would love to talk about products and things. আমি একটা প্রেডিকশন গেম খেলতে চাই, সবাই লেটস প্রেডিক্ট সামথিং। সো সেটা হচ্ছে যে আমাদের ইনশাআল্লাহ যেটা আলোচনা হচ্ছে, জুনে আর্জেন্টিনা আসবে বাংলাদেশে, দুটো ম্যাচ খেলবে, একটা বাংলাদেশের টিমের সাথে, একটা হচ্ছে চায়নার সাথে মোস্ট লাইকলি। এখন লেটস ট্রাই টু প্রেডিক্ট যে টিকিট প্রাইসেস কত হবে। আমি লাস্ট দিন একটা প্রেডিকশন দিয়েছিলাম যে কোক স্টুডিও একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছিলাম যে এই রমাদানে তারা কোন গান রিলিজ করবে, মেবি রমজানের শেষে, রোজার শেষে এটা মেবি করবে। ওইটার একটা ফিউশন, প্রেসার, ওইটার একটা ফিউশন বা মডিফাইড ভার্সন। হ্যাঁ, দেখা যাক, এটা হিউজ প্রেসার কিন্তু রমজানের ওই রোজার শেষে রিলিজ করতে। যাই ওইটা এক প্রেডিকশন। আমি যেটা এখন প্রেডিক্ট করতে চাচ্ছি, লেটস মেক এ প্রেডিকশন তিনজন মিলে, সেটা হচ্ছে জুনে যদি আর্জেন্টিনা আসে, নট দ্য প্রিমিয়াম টিকেটস উইল সেল ফর ল্যাক, বাট সবার জন্য কোন টিকিট প্রাইসটা উন্মুক্ত করবে? আমি অবভিয়াসলি যে কোনো টিকিট প্রাইসিং স্ট্র্যাটেজিতেই সবসময় টিয়ার্ড প্রাইসিং করা লাগে, এবং এটার কারণ হচ্ছে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ক্যাপাসিটি থেকে পে করার। সো মানে স্টেডিয়ামের মাঠ থেকে যতটা দূরে ততটা প্রাইস আস্তে আস্তে কমতে থাকবে। তো টিয়ার্ড প্রাইসিং হয়তো হবে লোয়েস্ট প্রাইস, লেটস ডিসাইড অন দ্য লোয়েস্ট প্রাইস। আমার কাছে মনে হতে পারে যে লোয়েস্ট প্রাইস হয়তো বা 10-20 হাজারের মাঝামাঝি পড়তে পারে। আমি 15,000 এটা বলে দিলাম, আই উইল বি কমপ্লিটলি অফ। 15,000 মনে হচ্ছে। আরেকটা এক্সাইটমেন্টের জন্য করতে পারে যে ক্যাপাসিটি টু বাই টিকেট এট একটা 1,000 টাকা বা 2,000, এবং এটা ধরেন একটা কোম্পানি যে আগে থেকে ওই 15,000 সিট গুলো কিনে ফেলছে, তারা হয়তো এরকম পলিসি চালাতে পারে যে আপনি অমুক অ্যাপ ডাউনলোড করুন বা অমুক কিছু করুন, ওই যারা অ্যাপ ডাউনলোড করবে ওদের থেকে 10 জন ফ্রিতে বা 1,000 টাকায় আমাদের কাছ থেকে একটা টিকিট নিতে পারবে। এইটা এক লেভেলের আমরা প্রাইসিং দেখতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 10-20 হাজারের মধ্যেই পড়ে যাবে। ইট প্রবাবলি মেক্স সেন্স মানে এরকম ফ্রেন্ডলি হাই ডিমান্ড গেমে আরো বেশি প্রাইস করা, কিন্তু তাহলে বাংলাদেশের মানুষ টিকিট কিনবে না বা কিনতে পারবে না। সো আমার কাছে মনে হচ্ছে 10-20 এর মাঝখানে পড়বে, 12-15 মধ্যে। 15,000, ঠিক আছে, 15,000। হ্যাঁ, এরকম। ফাহাদ? 10 হইতে পারে। 10। আমার কাছে মনে হয় যে 20,000 দিলেও মানুষ কিনবে, জাস্ট তাহলে অনেক গালি খাবে, তাই ওরা জাস্ট 15 কিংবা 12-তে। 10-এ দিলে একটু কম হয়ে যাচ্ছে, কারণ জানি যে 20-এ মানুষ কিনবে, বাট 10-এ দিলে লুজ করবে। সো মেবি 12 রাখবে, এরকম কিছু একটা, যে আমি এটা 12 যেটা হবে, পাচ্ছি। হ্যাঁ, আই থিংক যেটা হবে, they'll probably give 50-100
আর 200 টিকিট হয়তো বা দিবে at 10,000, বাকি সবগুলো হায়ার প্রাইস হবে, বাট মানে একটা লো প্রাইস দিবে যাতে মানে if I was in that seat I would at least give a low priced option just to avoid একদম ludicrous headlines যে completely priced out আমজনতা। তাই না, আমরা জাস্ট হ্যাঁ, 10টা সিট রাখবো, প্রাইস স্টার্টস এট 500, 10টা সিটের দাম হচ্ছে 500, বাকিগুলো হ্যাঁ। হচ্ছে 10,000 থেকে শুরু। ওইটা লটারি বা কিছু একটা, হ্যাঁ মানে কি ইয়েতে হয় কিন্তু ধরেন এখানে যে ব্রডওয়ে আছে, ব্রডওয়েতে হ্যামিল্টন, আলাদিন এরকম মানে কি বড় বড় শো গুলো সাধারণত মানে কি ওই যে টিয়ার্ড প্রাইসিং হয়, কিন্তু একটা প্রাইসিং আছে অ্যাটলিস্ট হ্যামিল্টনে যতটুকু জানি ওটা হচ্ছে ফ্রি। সো প্রতি সপ্তাহ আপনি লটারিতে পার্টিসিপেট করতে পারবেন, কয়েক হাজার মানুষ করে 10-15 জনকে হয়তো বা লটারি থেকে ফ্রি টিকিটটা ধরায় দেওয়া হয়। সো মানে এই অ্যাঙ্গেলটা যে আমরা ফ্রি টিকিটও দেই, হ্যাঁ হয়তো বা এরকম কিছু একটা করতে পারে যে 10টা টিকিট 500 টাকা বা 1000 টাকা, বাকি সব হাই প্রাইস। তাই না, জাস্ট টু অ্যাভয়েড দ্য লুডিক্রাস হেডলাইন্স মেবি বলতে পারে যে 10টা ফ্রি টিকেট হুএভার মেক্স দ্য ক্রেজিয়েস্ট টিকটক ভিডিও আর ফেসবুক ভিডিও, তাই না, মানুষ নাই চেনে যে ফাটাই দিবে হেডলাইন নাই। আচ্ছা এগুলা আনে মানে এই জিনিসটা অর্গানাইজ করার দায়িত্বটা কার হাতে পড়ে, মানে কারা আর্জেন্টিনা টিমকে টাকা দিচ্ছে, কাদের দায়িত্বটা পড়তেছে টিকিট প্রাইস সেট করে, এটা কি আমরা কেউ জানি? আমি জানি না, ফুটবল ফেডারেশনই দায়িত্ব আছে, তাই না? চেক করতে হবে একটু। এই যে আমরা এক্স্যাক্টলি এই যে এগেইন আমরা যখন হেডলাইন দেখে এই যে কথা বলা শুরু করছি, বাকি ডিটেইলস জানি না। দেখা যাক কারা আসে, উইল সি, বাট প্রাইসিংটা দেখা যাক আমাদের প্রাইসিং গেস ঠিক থাকে নাকি না। ইফ ইউ আর ডান উইথ দিস টপিক, আমি আরেকটা জিনিস নিয়ে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই সপ্তাহের লাস্ট 2-3 দিনের অনেক কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে অনেকে তাদের কমিউনিকেশন স্কিল খারাপ, বাট দে আর পোজিং অফ অ্যাজ ইন্ট্রোভার্টস। সো ইন্ট্রোভার্ট মানে কি কমিউনিকেশন স্কিল খারাপ নাকি? ইটস লাইক ওই সেম জিনিস যে অনেকে তাদের নিজস্ব পার্সোনালি ইমপ্রুভ করতে চায় না, সো দে আইডেন্টিফাই দেমসেলভস অ্যাজ এ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কোনো একজন পেশেন্ট হিসেবে, সো দ্যাট দে ডোন্ট হ্যাভ টু ইমপ্রুভ দেমসেলভস আর কি। সো এটা আমার কাছে মনে হয়েছে যে অনেকে নিজেকে ইন্ট্রোভার্ট বলতেছে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্য কমিউনিকেশন স্কিল, এবং এটা নিয়ে ডিবেটটা শুরু হয়েছে। সো হোয়াটস ইউর টেক অন দ্যাট, যে ইন্ট্রোভার্ট হইলে কি ল্যাক অফ কমিউনিকেশন স্কিল, নাকি অনেকে এটা পোজ করতেছে? হোয়াটস ইউর take on this thing, and do you identify as introvert, extrovert, or do you even believe in these labels? আমার এখানে বেশ ইন্টারেস্টিং লাগে যে তোদের যে কোনো কোয়েশ্চেন আস্ক করলে তোরা অ্যাটলিস্ট চিন্তা ভাবনা করস। আই আন্ডারস্ট্যান্ড যে সামটাইমস ইটস অকওয়ার্ড অন দ্য ভিডিও, বাট ইটস ভেরি নাইস দ্যাট ইউ অ্যাকচুয়ালি পন্ডার অন দ্য কোয়েশ্চেনস, ইটস নাইস। কেন জানি আজকে কোনো মানে স্পাইসি ট্রিক্স দিতে পারতেছি না। ইটস লাইক ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের ব্যাপারটাও কিন্তু একটু নুয়ান্স, লাইক সামটাইমস আমিও সোশ্যাল এনার্জিটা থাকে না এন্ড কথা বলতে ইচ্ছা করে না। ইন সাম আদার কেসেস আমার আসলে যদি সেটিংটা ঠিক থাকে, সারাউন্ডিংস ঠিক থাকে, আমার মোটিভেশন থাকে যে আমি কোনো কিছু কন্ট্রিবিউট করতে চাই বা বলতে চাই, সেই ক্ষেত্রে আবার এক্সট্রোভার্টেড হই। সো ফর এক্সাম্পল এই যে এই পডকাস্টের সময় আই ট্রাই টু লার্ন, বাট দেন যখন আমার টাইম টু স্পিক হয় আমি হয়তো বা মানে এট আ টাইম বলতেই থাকি, এন্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, রাইট? সো দের ইজ দ্যাট, আই জাস্ট ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্যাট। এন্ড দেন আই থিঙ্ক এটা একটা বড় সমস্যা, যেখানে শুধু ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট না, ইন জেনারেল আমরা অনেক সময় বলি যে আমরা ম্যাথে কাঁচা, whereas the reality is I just haven't practiced math enough to be good at it, right? আমি হয়তোবা enough practice করি না এই জিনিসটা যে আমি আদৌ ম্যাথে ভালো হব। So in general I think it comes back to somewhat of locus of control, যে আচ্ছা আমি কি এটাকে as a part of my identity দেখি নাকি একটা স্কিল হিসাবে দেখি যেটাকে আমি মডিফাই করতে পারবো, রাইট? আই থিঙ্ক সিয়ামি আমাকে বলেছিল একদম 2018 বা 19 সালে প্রথম একটা পডকাস্ট করছিলাম ওর সাথে, ওই সময় বলছিল যে আই এম ইন্ট্রোভার্টেড বাট আই এম নট শাই। এন্ড এই জিনিসটা ইট স্টাক উইথ মি যে আচ্ছা ইউ ক্যান অ্যাকচুয়ালি হোল্ড টু বিলিভস ইন প্যারালাল, যে হ্যাঁ আই নো দিস অ্যাবাউট মাই সেলফ, যে মাই ডিফল্ট রেসপন্স ইজ to keep to myself. However, এই জিনিসটা will not stop me from expressing my ideas and viewing communication as a skill, whereas some people view it as part of who they are, যে I just don't talk, or আমার ব্যাপারটাই এটা, রাইট? সিমিলার ফর ম্যাথ, সিমিলার ফর এনি স্কিল রিয়েলি, যে আপনার কি মনে হয় যে এটা একটা স্কিল যেটা আপনি কাজ করে ইমপ্রুভ করতে পারবেন, নাকি ইজ দিস সামথিং যেটা ফান্ডামেন্টালি ওয়ায়ার্ড, রাইট? এভাবেই কি আপনার ব্রেনের তার ওয়ায়ার্ড কিনা, right? So again, I think this is yet another opportunity যেখানে adversity কে opportunity দেখাচ্ছে। But আমি ফাতিকে শটটা ফায়ার করছি, এই দোস হ্যাঁ ওকে মানে শটটা ফায়ার করছি। আমার ঠিক খেয়াল ছিল না মানে কোথায় শুনছিলাম, কোন একটা ভিডিওতে শুনছিলাম, না তোকে শটটা ফায়ার করছি। It's not a shot. I just also want to add some context because এখানে ওই আর্গুমেন্টটা কিন্তু কমপ্লিটলি হয়েছিল বিদেশে
যাব নাকি দেশে পড়বো, রাইট? পড়াশোনা নিয়ে ইট ওয়াজ নট যে বিদেশ থেকে দেশে চলে আসবো কিনা, রাইট? অ্যান্ড ওইখানে দ্য ফ্রেমিং ওয়াজ সাচ, আমি যেটা মানে ফ্রেমিং করেছিলাম যে অনেকের মিনস থাকে না, জায়গা জমি বেচে একটা ডেসপারেট সিচুয়েশনে তারা বাইরে যায়, অ্যান্ড ওই সিচুয়েশনটা যদি না যেতে পারে তারা অনেকটা জীবনকে একটা বড় ডিসঅ্যাডভান্টেজে আছে বলে হয়তো মনে করতে পারে, রাইট? সো ওই পার্সপেক্টিভে দের ইজ পারহ্যাপস সাম মেরিট টু থিঙ্কিং অ্যাবাউট যে আমি দেশে যদি থাকি বা দেশে থাকার কোনো কারণ আছে কিনা, রাইট? দেশে থাকলে আমার অল্টারনেটিভ কি, রাইট? Because if dollar টাকা কামানো is the end objective and the problem and the question is কিভাবে আমি সেখানে পৌঁছাবো, right? End goal হচ্ছে ডলারে টাকা কামাবো এবং নিজের জীবনে একটা স্টেবিলিটি আনবো, and with the premise যে আমার ইনহেরিটেড ওয়েলথ বা জায়গা জমি ওরকম নাই, রাইট? মানে আমার না আছে পাওয়ার, না আছে ইনহেরিটেড ওয়েলথ, তাহলে আমি কিভাবে সেটা করব? সেক্ষেত্রে সিলেটে আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, again these are exceptions to the rule, not the general view, but I'm saying that there is no reason that it can't be more common. Silete ekta team ache, it's called Dorik, DORIK. They built a website jar madhyome you can build your own website. Long story short, ora deshe boshe puro bishsho jure ekta top website builder, and I have no doubt, or I would be very, very surprised if they were not generating millions of dollars in ARR, annual recurring revenue, right? আরেকটা এক্সাম্পল রিসেন্টলি আই থিঙ্ক এই সপ্তাহে জুম শেপার অফিসটা which is now called Ollyo, right? কাউসার আহমেদ ভাই, ওনার অফিসটা went viral on Facebook. It's one of the prettiest or well designed offices in Bangladesh, right? ওনাদের ব্যবসাটাই হচ্ছে ওরা জুমলা টেমপ্লেট ব্যাচে ওয়ার্ল্ড ওয়াইড, সিটিং ইন বাংলাদেশ, ইউজিং ট্যালেন্ট ফ্রম বাংলাদেশ মোস্টলি, অ্যান্ড ওরাও যে মিলিয়ন্স অফ ডলার্স অফ অ্যানুয়ালি রিকারিং রেভিনিউ ফর দ্য পাস্ট 10 years কামাচ্ছে না, এটা যদি এরকম যদি হয় তাহলে আমি খুবই শকড হব, কারণ ওরা যে ক্যাম্পাস, and what's even more interesting, অফিসটা তো সুন্দরী এবং ওদের ওই ল্যান্ডটা নিজেদের, ওদের অফিসটার কনস্ট্রাকশন নিজেদের, এবং ওরা যে পরিমাণ ফিউচার প্ল্যানস করছে সেটা আরো ইনশাল্লাহ মানে এক্সাইট করবে আমাদের, রাইট? সো এটা জাস্ট দুইটা এক্সাম্পল ছিল ওয়্যার দেশে বসে দেশে এডুকেটেড এন্টারপ্রেনার্স এবং বিল্ডার্স নিজেদের জন্য একটা সিগনিফিকেন্ট জেনারেশনাল ওয়েলথ তৈরি করতে পেরেছে, তেমন একটা রাজনীতি না করে, তেমন একটা আনফেয়ার অ্যাডভান্টেজ না পেয়ে, তেমন একটা খুবই এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস ছাড়া, রাইট? আই এম শিওর ওদের জীবনেও নিশ্চয়ই এক্সেপশনাল মানে মোমেন্টস ছিল যেখানে নিজেদের পারসিভিয়ার করতে হয়েছে, তাছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না জীবনে। কিন্তু এরকম যদি চাও আমি আরো কয়েকটা এক্সাম্পল দিতে পারবো যেখানে মানুষজন এখানে থেকেও দে ওয়ার এবল টু বিল্ড দ্যাট জেনারেশনাল ওয়েলথ। আমি আই ডু নট মানে প্রপোজ এনিওয়ান যার মিনস আছে যে বাইরে যাবা না, এখানে এডুকেশনের কোয়ালিটি বেটার, এটা আমি কখনোই বলবো না। মানে that's a losing argument, right? I think বাইরে educational quality better, opportunity is better. I think bias ছাড়া you can succeed more in life, right? মানে these are the general problems that emerging countries in general have, right? So but এখানেও যারা আছে আমি তাদের কাছে, and I think এটা more often হয় যে যারা দেশে আছে তারা আসলে ডিসহার্টেন অনেক সময় ফিল করে যে এই দেশে থেকে আমি আনফেয়ার অ্যাডভান্টেজ ছাড়া কি করব, রাইট? এই কারণে আমার ওই পয়েন্টগুলো মেক করেছিলাম। নানদালেস আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড দি আদার পয়েন্ট, আই জাস্ট ওয়ান্টেড টু হোল্ড সাম পয়েন্টস টু দ্য ডিসকাশন। না, কমপ্লিটলি এগ্রি ফাহাদের এটা যে আমার কখনোই পার্সোনালি বাইনারি ভাল লাগে না যে এইটা ভালো এইটা খারাপ, এরকম ডিসকাশন when it comes to মানে এই টপিক বা আরো অনেক টপিকে সবসময় নুয়ান্সে কথা বলা ভালো লাগে, বিকজ আমি দেশে আছি এবং বিকজ আমার বিদেশে যাওয়া অপশন না, আমার এই দেশে থেকে সাকসেসফুল হওয়া সম্ভব না, এরকম মানে কি বাইনারি কথাবার্তা আমার ভালো লাগে। তো তখন মানে ইট কমপ্লিটলি মেক সেন্স এন্ড আই এগ্রি যে অনেক কয়েক শত এক্সাম্পলই হয়তো আমরা পাবো যে বাংলাদেশের জব মার্কেটে যেহেতু স্যালারি কম্পারেটিভলি কম টু মানে অনেক বিদেশি ডেভেলপ কান্ট্রিজ, এই জিনিসটা নিজেদের অ্যাডভান্টেজে নিয়ে এই একটা কোম্পানি দাঁড় করা ফেলছে যেখানে তার প্রফিট মার্জিন অনেক হাই, বিকজ ইউএসএস বা ইউরোপিয়ান প্রাইসেস চার্জ করতেছে টু ইউরোপিয়ান ক্লায়েন্টস ইউটিলাইজ দি বাংলাদেশি লেবার মার্কেট। সেরকম মানে অনেকেই অপরচুনিটিস আছে। দ্যাটস 100% এটা 100% কারেক্ট। আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড যে দুইটা এক্সাম্পল দিলাম এই দুইটার কোনোটাই এই লেবার আর্বিট্রাজটা কাজে তেমন একটা লাগায় নাই আমার মতে। আই থিঙ্ক ওরা যেটা ভালো করেছে, দে ক্রিয়েটেড আ SaaS প্রোডাক্ট, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস প্রোডাক্ট, যেটা পৃথিবীর যে কোনো জায়গায় যদি তুই ক্রিয়েট করিস ইট অ্যান্ড ইফ ইট ইজ গুড অ্যান্ড মানে মানুষজন কিনে, ইট উইল জেনারেট significant enterprise value, right?
তুই যেটা বললি যে এখানে Labor যেহেতু arbitrage, ওয়েজেস, হ্যাঁ লেবার আর্বিট্রাজের যে ব্যাপারটা আছে, আই থিঙ্ক ব্রেইন স্টেশন তারপর আরো কয়েকটা সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানি এটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে, হ্যাঁ রাইট? বাট আচ্ছা ওরা যে এই আগের দুইটা যে এক্সাম্পল দিলাম, এটা যদি ইউএসএও করতো ওরা, they would still be generating huge amounts of money হ্যাঁ হ্যাঁ just because the product আচ্ছা is good and they were there at the right time. Yeah. আচ্ছা তোর কি এটা খুব ভালো সফটওয়্যার এজ এ সার্ভিস, বিশাল মার্কেট এটা, যেহেতু একটা সফটওয়্যারের দ্বিতীয় কপি বানাইতে অত টাকা খরচ হয় না, সাধারণত অনেক হাই প্রফিট মার্জিন চার্জ হয়। সো বাংলাদেশে যে এরকম অনেকগুলো কোম্পানি করতেছে, আমি প্রিটি শিওর আরো এক্সাম্পল আছে, কুডোস, মানে হ্যান্ডস ডাউন। এবং এইভাবেই করে ইন্ডিয়ার আর কি অনেক গ্রোথের পেছনে, অনেক ইউনিকর্নের পেছনে দ্যাট ইজ দ্য স্টোরি, যে ইন্ডিয়ায় বসে একটা স্যাস বানাইছে যেটা ইউএসএ তে বেচতেছে, ইউরোপে বেচতেছে এন্ড হোয়াট নট। তোর কি মনে হয়, মানে হ্যাভ ইউ সিন এরকম কোন ট্রেন্ড যে বাংলাদেশে স্যাস বেচা যায়, লাইক বাংলাদেশে বানায় বাংলাদেশে বেচা যায়, নাকি বাংলাদেশে স্যাস কোম্পানি ডু ইউ ফিল ইউএসএ তেই যেতে হবে বা হচ্ছে ইউরোপেই বেচতে হবে? সো আই থিঙ্ক এখানে একদম ফুল কনক্লুশন যদি একবারই বলে দিই, হ্যাঁ SaaS কোম্পানিজ যারা ট্র্যাকশন পেয়েছে, মানে অনেক পেইং কাস্টমার্স পেয়েছে, নাম্বার অফ পেইং কাস্টমার্স যদি দেখিস আছে, আই থিঙ্ক ওয়ান গুড এক্সাম্পল ইজ একটা খুব মানে কোট অ্যান্ড কোট বোরিং সফটওয়্যার বা ইউজ কেস, সেটা হচ্ছে দেয়ার ইজ এইচআর সফটওয়্যার কল্ড পাই এইচআর, PI HR। আমাদের এই ভাই ব্রাদাররা চেনা জানা মানুষজন বানাইছে, সো দে আর ভেরি নাইস, কিন্তু ওদের অ্যাভারেজ টিকেট সাইজ অফ দ্য কাস্টমার্স যারা পে করছে, এটা কম্পারেটিভলি লো in my observation compared to similar products abroad. And this is because the propensity of local firms to pay for software as a service by SaaS products is generally low, in my observation. My observation is not an uninformed observation. Let's just put it that way, because I mean অনেকগুলো different deals দেখেছি for many different markets, and বাংলাদেশের এই জিনিসটা আসলেও লো, খুব বেশি টাকা পয়সা খরচ করতে চায় না। I think the scenario is slightly different when it comes to enterprise বা ERP software, but সেটাও আসলে ডিপেন্ড করছে if it's critical enough, bread and butter, তাহলে I think there is some propensity to spend. So for example, অনেকগুলো factories বা large scale organizations pay a pretty penny for their overall management system. And I think এটা আরেকটু খুবই recently, I mean very interesting that you mentioned this, গত সপ্তাহে I was speaking to a friend যে as you mentioned বিদেশ ফেরা foreign educated second generation businessman, এখানে এসে family business সামলাবে, সে তার পুরা family business worth probably in the millions of dollars সেটাকে digitize করছে। So he understands the value of efficiency যেটা or transparency. So ওদের ব্যবসায় অনেক leakage হইতো, মানে accounting errors থাকতো quote unquote, and as a result অনেক inefficiencies ও থাকতো যে operations ঠিকভাবে হচ্ছে কিনা etc etc. So he understands the value of adding a software layer to increase efficiency. My point being, the reason why I think a lot of people are not very willing to adopt technologies that will increase efficiency and pay a pretty penny for it is because ওরা আসলে রেজাল্ট কি হবে এটা ফুললি গ্রাস্প হয়তোবা করে না, রাইট? এটা হয়তোবা চেঞ্জ হচ্ছে ইন কামিং ডেজ। বাট ইয়া, টু অ্যানসার ইউর কোয়েশ্চেন স্ট্রেট আপ, SaaS প্রোডাক্ট কেনার খুব বেশি ইচ্ছা মানুষের আছে বলে আমার মনে হয়। আচ্ছা, বাংলাদেশ মার্কেটে, হ্যাঁ বাংলাদেশ মার্কেটে বেশি টাকা দিয়ে কেউ কিনে না। আমি সবসময় জিনিসটাকে আলাদাভাবে দেখছি। সো ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সন আমি যেভাবে পার্সোনালি ডিফাইন করি, আই থিঙ্ক ব্রডার সাইকোলজি ওইভাবে ডিফাইন করা হচ্ছে আমি সোশ্যাল ইন্টারাকশন থেকে এনার্জি পাই নাকি আমার সোশ্যাল ইন্টারাকশন এনার্জি চলে যায়। এখন এরকম বাইনারি ক্যাটাগরি অবভিয়াসলি প্রবলেম্যাটিক, কারণ অনেক মানুষ আছে যে ফ্রেন্ডদের সাথে গেজাইলে এনার্জি বেড়ে যায়, কিন্তু র্যান্ডম একটা পার্টিতে গেলে এনার্জি কমে যায়। ওকে, ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? বাট জেনারেল যে ব্রড, অনেকেই মানে যদি এটাকে একটা স্পেকট্রাম ধরি, বাইনারি না ধরে, অনেকেই স্পেকট্রামের বিভিন্ন জায়গায় পড়ে। বাট মানে একেবারে ব্রড ক্যাটাগরি হচ্ছে, মানে আমার যদি কম এনার্জি লাগে, আমি আইদার পার্টি মানে হচ্ছে গ্রুপ অফ একটা ইফতারিতে গিয়ে মানুষের সাথে গল্প করে আমি এনার্জি পাবো, বা হচ্ছে এই জিনিসটা করলে আমার এনার্জি কমে যাবে। সো এক্সট্রোভার্টের এনার্জি পায়, ইন্ট্রোভার্টদের এনার্জি কমে যায়। সো ওইভাবে আমি ক্যাটাগরাইজেশন করি। ওইটার সাথে আমি আমার কমিউনিকেশন স্কিলস, আমি স্কিলসটাকে দেখেছি একটা স্কিল হিসেবে, ওইটার সাথে এটার আমি করি না, কানেকশন করি না। এই জন্য আমি সবসময় বলি যে আমি ইন্ট্রোভার্ট, কারণ আমার সোশ্যাল গ্যাদারিং এনার্জি কমে যায় এবং আমি যত তাড়াতাড়ি পারি হাই হ্যালো বলে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। ফাহাদও জানে, যখন আমি বাংলাদেশে আসি আমি শুধু ওয়ান মিটিংস দেই, আমি কখনো গ্রুপে যাই না, বিয়ে করি না, ফ্রেন্ডদের সাথে দেখা করে কফি টফি খেয়ে চলে আসি, আমি খুশি, আমার মন খুশি। বেশি ফ্রেন্ডদের সাথে গ্যাদারিং আমি পারি না, সবসময় এনার্জি কমে যায়। ওই একটু খাতিরে 1 ঘন্টা থাকলাম, কারণ করা তো লাগে, আমরা সামাজিক মানুষ, হ্যাঁ, কিন্তু সবসময় পার্টিকুলারলি এনজয় করি না জিনিসটা। এখন
কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস, এটা একটা প্রেজেন্টেশন হোক একটা অফিস রুমে, এটা একটা ফ্রেন্ডদের সাথে গল্প বলা হোক, একটা স্টেজ ধরে রাখতে পারা হোক, এটা আপনি যত করবেন এবং ফিডব্যাক পাবেন তত এটা ইমপ্রুভ হওয়ার ক্যাপাসিটি বেশি। এখন যেহেতু এক্সট্রোভার্টরা অনেক সোশ্যাল ইন্টারাকশন পায়, ওটা করে মজা পায়, তারাও এই কমিউনিকেশন স্কিলের প্র্যাকটিসটা বেশি পায়, কারণ তারা বেশি ইন্টারাকশন করতেছে, যার ফলে অনেক সময় এক্সট্রোভার্টরা কমিউনিকেশন স্কিলসটা ভালো হয়ে যায়। কিন্তু আমি প্রচুর ইন্ট্রোভার্ট দেখছি যারা টপ লেভেলের এন্টারপ্রেনার্স, যারা মানে পুরো স্টেজ ধরে রাখতে পারে, যারা কথা বললে সবাই শুনে, যারা একেবারেই ইন্ট্রোভার্ট, তাদের কমিউনিকেশন স্কিল খুবই হাই কিন্তু ইন্ট্রোভার্ট। এটা কারণ হচ্ছে যদিও তারা ইন্ট্রোভার্ট, যদিও তারা জিনিসটা এনজয় করে না, যখন করা লাগে তারা করেছে, যার ফলে স্কিলটা ডেভেলপ হচ্ছে। সো এই মাইন্ডসেটটা থাকা যে একটা পার্টিকুলার জিনিস এটা আমি পারবো না, কারণ আমার খুব একটা পার্সোনালিটির বা একটা ফ্ল আছে যেটার জন্য আমি একটা স্কিল অ্যাকোয়ার করতে পারবো না, এটা সাধারণত হার্মফুল হয়ে থাকে। কারণ অনেক কেসেস আছে যাদের নিউরো ডিসঅর্ডার থাকতে পারে, যারা ওর কারণে ম্যাথ শিখতে পারে না, বা এরকম খুব রেয়ার কেসেস থাকতে পারে, পপুলেশন হয়তো বা 2% 3% বা এরকম। বাট বেশিরভাগ মানুষেরই একটা স্কিল দেখে ওটা শেখার ক্যাপাসিটি থাকে। কয়েকজন একটু তাড়াতাড়ি শেখার হয়তো বা ক্যাপাসিটি থাকে, হয়তো কয়েকজন হয়তো বা কম শেখার থাকে, বাট কমিউনিকেশন স্কিলকে আমাদের স্কিল হিসাবেই দেখা উচিত। এটাকে আমার কাছে মনে হয় না ইন্ট্রোভার্সন বা এক্সট্রোভার্সনের সাথে কোরিলেট করা উচিত। ন্যাচারালি এক্সট্রোভার্ট একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ তাদের গ্যাজাইতে মজা লাগে, তাদের সোশ্যাল মিটিং এ যেতে মজা লাগে, ইন্ট্রোভার্ট অত লাগে না। কিন্তু যদি তুমি রিয়েলাইজ করো যে এই স্কিলটা আমার শেখা লাগবেই, তখন কষ্ট করে প্যারা নিয়ে শিখতে হবে আসলে, কারণ কমিউনিকেশন স্কিলের উপর ইম্পর্টেন্ট স্কিল খুবই কম আছে পুরা যে কোনো ইন্ডাস্ট্রি বা প্রফেশনাল জবে। সলিড এগ্রি। সাদমান ভাই, আপনি তো সিয়ামের আনসার শুনলেন, হোয়াট উড ইউ থিংক, আমি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট ইন ইওর অপিনিয়ন? তুমি ফাহাদ, সিয়াম তো ইন্ট্রোভার্ট আর তুমি ইন্ট্রোভার্ট, দেখে মনে হয় ইন্ট্রোভার্ট। আপনি কি ভাই, আপনার কি মতামত? আমার তো ভাই আমি I have done tons of personality tests and everything. আমার এনার্জি ড্রেন হয় from social interaction. And to be very honest, আমার মনে হয় এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, লাইক talking to the camera. It's convenient for me. It's in a way very convenient. আমি জাস্ট লাস্ট দিন আমি চেক করতেছিলাম যে whichever way I communicate, আসলে সবগুলো জিনিস যদি তুমি চিন্তা করো, ক্যামেরার সামনে কথা বলতেছি কিংবা পাবলিকলি ব্লগ লিখতেছি, সবকিছু আসলে টু অ্যাভয়েড সোশ্যাল ইন্টারাকশনস ইন মেনি ওয়েজ আর কি। ইটস জাস্ট দ্য অনলি থিং, এটা একটা টক্সিক টাইপের লাভের একটা জিনিস। সেটা হচ্ছে এটা পিকচারে গেছে দেখছি, ইটস ক্রিঞ্জ বাট দ্য মেটাফর ওয়ার্কস। সেটা হচ্ছে এ বেলুন ফলস ইন লাভ উইথ এ ক্যাকটাস। সো কাছে গেলে ঠুস। তো জিনিস হচ্ছে আই লাভ টিচিং। সো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে অসম্ভব লেভেলে ভালো লাগে, বাট এট দ্য সেম টাইম আফটার আই এম ডান উইথ দ্য সেশন, আই এম এনজয়িং ইট while I'm doing it, বাট এটা যাওয়ার পর জাস্ট বডি জাস্ট ছেড়ে দেয়। ইটস উইয়ার্ড বাট ইটস হাউ ইট ইজ আসলে। যেখানে আমার একটা ছিল, একটা পয়েন্ট ছিল যে যখন আপনি পারফর্ম করেন বা একসাথে অনেক অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, ওটা কিন্তু অনেক হাই ইন্টেন্সিটি একটা ইভেন্ট হয়, যেখানে প্রচুর অ্যাজ এ রিসিভার আপনার ইমোশনাল যে রিসেপ্টরস ওগুলার মাথা নষ্ট হয়ে যায়, কারণ এত তালি পাচ্ছে, পাচ্ছে, রাইট? সো এই জিনিসটা একটু, এটা যতটা ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সন ভাবতেছেন, আমার কাছে মনে এটা সবারই অনেক সময় এটা নিয়ে প্রবলেম ফেস করতে হয়। কারণ আপনারা দেখবেন মিউজিশিয়ানদের ডকুমেন্টারি দেখেন, ধরেন এলভিস প্রিসলির উপর যদি দেখেন, তারা কিন্তু অনেক রিকভার করতে এটা নিয়ে প্রবলেম হয়। যখন তারা স্টেজ থেকে নেমে আসে, তাদের ইমোশনাল হাইটা হঠাৎ করে ট্যাঙ্ক করে, যার ফলে নর্মাল ইমোশনাল কোনো ইন্টারাকশন ওদের চলে না, যার ফলে তারা কোপ করার জন্য বাজে ড্রাগস ইউজ করে, যেটা তাদেরকে লাইফে অনেক খারাপ ইফেক্ট নিয়ে আসে। তো এই জিনিসটা আর কি মাথায় রেখেন যে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিং দিস আপ। এটা আমি নেক্সটে আনতাম। সেটা হচ্ছে আমরা অলওয়েজ আমাদের একটা বেস লাইন থাকে হ্যাপিনেস কিংবা ডোপামিনের একটা বেস লাইন থাকে। সো আফটার ইচ এন্ড এভরি এক্সিলারেটিং এক্সপেরিয়েন্স ওইটা একটু বারটা হাই হইতে থাকে। কারণ লাইফে যদি কন্টিনিউয়াস যদি সে এরকম টপ এক্সপিরিয়েন্স পায়, ওর জন্য এই ধরনের স্টিমুলেটেড হওয়া অনেক টাফ হয়ে যায়। এবং আমি এই কোয়েশ্চেনটা এই জন্য আমি একজন মিউজিশিয়ানকে আমি কোয়েশ্চেন করছিলাম, জন ভাইকে আস্ক করছিলাম যে ভাইয়া আপনার সামনে তো ইউ গেট টনস অফ পিপল যারা আপনার প্রতিটা গানের প্রতিটা লিরিক্স জানে, লাইক অন্য লেভেলের চিন্তা ভাবনা। হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ গো টু ইউর হোটেল রুম? উনি বলছে সাদমান, যখন শো হয় অল জোস, যখন এই ডোরটা জাস্ট বন্ধ হয় and you're all alone, that's when the reality strikes you. So আমার সিএন যেটা বললে absolutely true, right? And আমি আরো চিন্তা করি, বিকজ আমরা
we are not even in our 30s. So আমরাই অল্প বয়সে maybe we got some many opportunities to talk in front of thousands of people, তাই না? তো আমার কাছে এটা মাঝে মাঝে মনে হয় যে আগেকার জেনারেশন চিন্তা কর, কোনটা মানুষের তার লাইফ টাইমে সামনে 200 জন মানুষকে পাবে না তার সামনে কথাবার্তা বলতেছে, এন্ড আমরা বিফোর ইভেন রিচিং 30 আমরা এই কাজটা করতেছি। এন্ড টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে যখন তুই দেশে আসিস কিংবা ফাহাদ তো আসো, কন্টিনিউসলি হয়, যেরকম লাস্ট দিন মনে হয় ফাহাদ আইওটি তে গেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ দেখলাম। তো এই জিনিসগুলা এটা হাউ ডাজ দ্যাট ইম্প্যাক্ট আস, বিকজ আমার মনে হয় না উই আর বায়োলজিক্যালি ট্রেইন টু হ্যান্ডেল দিস থিংস এট সাচ এন আর্লি এজ। একটু মনে হয় শর্ট সার্কিট হয় আমার কাছে মনে হয়, যে যেহেতু বেস লাইনটা একটু বদলায় যায়, মনে হয় কিছুক্ষণ কন্টেন্ট না বানালে মনে হয় একটু বালায় আসি। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার পার্সোনালি ব্রেইনের ওয়ারিং একটু চেঞ্জ হয়ে গেছে আফটার মানে কি 2-3 বছর কয়েক হাজার মানুষের সাথে রেগুলারলি ইন্টারাক্ট করতে করতে এখন ওয়ারিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, না করলে হয়তো বা ভালো লাগে না। এবং এটা মানে কিরকম হতে পারে আমার কাছে মনে হয় যে প্রবাবলি এটা থেকে রিকভার করা সম্ভব নাকি জানি না, যে আপনি কি পারবেন কন্টেন্ট ক্রিয়েশন থামাই দিতে এখন, রাইট? সো এটা হচ্ছে আমার কাছে এটা একটু ভয়ঙ্কর লাগে যে আমি কি ইউটিউবের চাকর হয়ে গেলাম নাকি। হ্যাঁ, অনেকে কিন্তু নিজেকে ফোর্স করে টু মেক কন্টেন্টস, বাট আমি লাস্ট দিন এটাই চিন্তা করছিলাম যে আমি গ্রেটফুল যে আমার ক্ষেত্রে মোর অফ ইটস নেসেসারি থিং, যে আই উড ফিল ডিপ্রেস ইফ আই ডোন্ট ডু ইট, যদি কথা না বলি কিংবা অপিনিয়ন শেয়ার করা অফ করে দিই। সো ইন এ ওয়ে ইটস অ্যাডভান্টেজেস অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, but it also creates dependency. It goes both ways, actually. So I guess the key, just to dovetail into that point, I think the key is to do it in a way that you enjoy it and it keeps you growing as the creator. I think all of us started by trying to teach our audience something or trying to give our audience something, right? I think Siam যখন ও ভিডিও বানায়, he's trying to teach the audience how to study better or something like that. আমি রিসেন্টলি ভিডিও বানানোর সময় প্রোডাক্ট ম্যানেজমেন্টের তো এই কোর্সটা করতে আমার জানটা অনেকটুকু বের হয়ে গেছে, বিকজ 85টা ভিডিওস ওয়্যার আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন থিংস, রাইট? বাট পডকাস্টটা বা আরো অনেকগুলো অ্যাভিনিউ, যে এই শোটা ফর এক্সাম্পল, রাইট, উই আর ক্রিয়েটিং কন্টেন্ট, বাট আমি অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটিং কন্টেন্ট আই এম লার্নিং ফ্রম বোথ অফ ইউ, এন্ড আই এম অলসো পিকিং আপ থিংস যেটা আমাকে হয়তো এনার্জাইজ করছে ফর রেস্ট অফ দ্য উইক। সো ডুইং ইট ইন আ ওয়ে দ্যাট ইট অলসো এনার্জাইজেস ইউ এন্ড নট জাস্ট ড্রেইনস ইউ, আই গেস ইজ দ্য কি। তাই না? এই জিনিসটাই আমি একদিন একটা লম্বা একটা মনোলগ দিব এটা নিয়ে। সেটা হচ্ছে যে মানুষ কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে এখনো ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে ভিউজ এন্ড টাকা দিয়ে, রাইট? সো যেটা তারা চিন্তা করতেছে না অ্যাজ এ এক্সপ্রেশন টুল, লাইক মানুষ যেভাবে ডায়েরিকে ইউজ করে কিংবা অ্যাজ এ কালচার ইনফ্লুয়েন্সিং টুল। লাইক আমরা কিন্তু অনেকগুলো অপিনিয়ন দেই যেগুলো নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো না, যেটা আমরা পডকাস্টে করি। বাট পডকাস্টের থ্রুতে উই ক্যান গেট ইট অফ আওয়ার চেস্ট। আচ্ছা ঠিক আছে, কথা বলছি, পাবলিকলি বলছি না, এবং যখন আমরা ভিডিও করি, ডেডিকেটেড ভিডিও করি, উই হ্যাভ দিস প্রেশার অন আওয়ার শোল্ডার যে ইট নিডস টু বি রাইট, মানে বেশ সলিড ভাবে করতে হয়। যদি আমি হাফ অ্যাস জব করি তাহলে মনে হয় যে ভাই ইটস আনবেকড থিং, আমি কেন করতেছি? বাট এইখানে উই হ্যাভ দ্য ফ্রিডম অর লাক্সারি টু গিভ টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট টাইপ অপিনিয়ন্স, যে দিস থিং বাট নাও দিস ইজ, সো ইউ ক্যান্ট পিনপয়েন্ট যে এটা খুব সিরিয়াস। বুকটাও আর কি হালকা হয় অনেকটা, দ্যাটস ওয়াই আর কি এটাই। সো আমার কাছে এই ধরনের কতগুলা পার্সোনাল ডেভেলপ এনহ্যান্সিং যদি আমি কন্টেন্ট টাইপ বলি, একটা হচ্ছে পডকাস্ট আমার কাছে মনে হয়, বিকজ উই ক্যান বি ক্যাজুয়াল while giving opinions, and সেকেন্ড জিনিস হচ্ছে এটা দিয়ে আমরা কন্টিনিউসলি যে কাজগুলো করতেছি, অনেক সময় হয় না যে কাজটা শেষ না করে উই ক্যান টক অ্যাবাউট দ্য ওয়ার্ক। সো পডকাস্ট থাকার কারণে উই ক্যান কন্টিনিউসলি, আমরা জানি যে ChatGPT আর অনেকগুলো আপডেট আসবে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি বানাইতাম না, বিকজ আমরা জানি সামনে অনেকগুলো আপডেট আছে। সো আমরা এক মাস বসে থাকতাম, বাট আমরা প্রতি সপ্তাহে কিন্তু একবার করে ChatGPT নিয়ে কথাবার্তা বলতেছি। সো এটা আরেকটা অ্যাডভান্টেজ। আর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি হেল্প করতেছে হচ্ছে টিকটকে আমি জাস্ট ভাই হারানোর কিছু নাই, এইভাবে আমি ভিডিও করি এন্ড আই ক্যান ডু হোয়াটএভার দ্য হেল আই ওয়ান্ট। সো ওইটা একদিক থেকে অনেক ক্যাজুয়াল ইউজ করা লাগবে আই থিংক। টিকটক বা আইজি রিলস, এই শর্ট ফর্ম কন্টেন্ট গুলা ফাহাদ দেখি ইদানিং অনেক রিলিজ করতেছে রেগুলার, বাট ইটস লাইক ওয়েট সিয়াম, তুই তো বানাইস, অনেক বানাইস, কি বলিস? না ওরকম নাই আমার, কয়েকটা বানাইছিলাম একসাথে অনেকগুলা, ওগুলা আস্তে আস্তে রিলিজ হচ্ছে। বাট আই থিংক একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার লং ভিডিও থেকে কেটে নিয়ে ওইটা দিয়ে বানানো, এটা একটা অ্যাঙ্গেল। আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে দ্য ক্যাপাসিটি টু ক্যামেরাটা যে কোনো সময় ধরে যাচ্ছে আমার একটা জিনিস মনে হচ্ছিল এবং একটা জিনিস থট শেয়ার করা, রাইট? ওইখানে কিন্তু কি অনেক ফ্রিডম আছে, অনেক থট যেটা কখনো একটা ভিডিওতে পরিণত হবে না, রাইট? যে আমি একটা কোথাও সাদমান ভাই ডাজ দিস ভেরি ওয়েল। হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট? সো সাদমান ভাই যেভাবে ইউটিলাইজ করতেছে ওইভাবে আমার কাছে আমার ইউটিলাইজ করছে, কারণ অনেক বই পড়ে বা অনেক থটস আসে যেটা কখনোই ভিডিওতে যায় না, কারণ 40 সেকেন্ডের থট, এটা নিয়ে আমি টাইনে কেমনে একটা ভিডিও বানাবো, রাইট? বাট ওইটা এখন একটা শর্ট ফর্ম কন্টেন্ট হিসেবে ছেড়ে দেওয়া সম্ভব।
এবং এটা নিয়ে আমরা আরেকটা আজকে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এটার নেক্সট প্র্যাকটিক্যাল অ্যাকশনটা কি হইতে পারে লাইফে, এন্ড উই ওয়ার থিঙ্কিং যে এলিমিনেট ডিএসএলআরস, কারণ দ্য মোমেন্ট ইউ সেট ইট আপ, এই সেট আপের রিচুয়ালটাই কিন্তু মানে একটা মাইন্ডসেট ঠিক করে দেয়, আচ্ছা ঠিক আছে নাও থিংস আর গোনা গেট সিরিয়াস, স্ক্রিপ্ট রেডি, সব করতে হবে। So eliminating DSLRs would prompt us to make many more videos যেগুলো 30 সেকেন্ডের কন্টেন্ট বাট 1 মিনিট আমরা স্ট্রেচ করতাম, ওই ধরনের অনেকগুলো কন্টেন্ট আমাদেরকে অনলাইনে আপলোড করতে দিতে সাহায্য করবে। এবং আমার মনে হয় এটা আরেকটা জিনিস আমাদের সবারই এক্সপ্লোর করা উচিত, সেটা হচ্ছে রাইটিং, স্ট্যাটাস দেওয়া ছোট ছোট। সিএম যেটা বললি না যে কোনো জিনিস খুঁজে পাইছি যেটা 15 সেকেন্ডের কন্টেন্ট বাট এটাকে 5 মিনিট টানা কোনো মানে হয় না, এগুলো জিনিস যদি আমরা রাইটিং এর অভ্যাসটা থাকে তাহলে আমার খুব ভালো হবে। এবং এই জিনিসটা আমি করার চেষ্টা করছি প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যদি আমি 1-2টা করে স্ট্যাটাস দেওয়ার অভ্যাসটা করতে পারি, আমার মনে হয় আরো এই ধরনের অনেকগুলো থটস চলে আসবে, পাবলিক হবে আসলে। এটা প্রবলেম আমি এনি টাইম সুন করবো না, কারণ আবার দেখাবোতে কেউ পড়ে না। হ্যাঁ, আই উইল স্টার্ট উইথ শর্টস, ইভেন বেটার ফর মি, তাহলে লেস প্রেসার কম্পিটিশন। ঠিক আছে, তো আমরা আজকে 1 ঘন্টা ধরে কথা বলছি। ডু ইউ গাইস হ্যাভ এনি আদার টপিক দ্যাট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট? I just want to make one prediction / hopefully it doesn't come true, but এটা আমার ফেভারিট পার্ট অফ দ্য পডকাস্ট। তাই না? হ্যাঁ, কনস্পিরেসি থিওরি সেগমেন্ট। হ্যাঁ, so conspiracy theory ছিল debt trap diplomacy, thank god. But I think US banking sector is not looking too good. I would not be surprised. So the Federal Reserve raised rates by 25 bips. I would not be surprised যদি আরো banking collapse হয় by the next time we speak. না হইলে খুব ভালো, good, the global financial system is in good hands তাইলে, but I would not be super surprised যদি এর মধ্যে আরেকটা ব্যাংক রান বা ব্যাংক ক্র্যাশ হয়, but I hope it doesn't. Let's just hope it doesn't actually. So আর যদি কিছু না থাকে, that was a pretty, আজকে আমরা ওয়াও অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বলছি, ChatGPT, স্যার ম্যাডাম অ্যাড্রেস করা পাকিস্তানি কারেন্সি, থ্যাংক ইউ সো মাচ। এবং যারাই দেখতেছেন থ্যাংক ইউ, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। Prototype Podcaster, it's been like 1 month and more than 5,000 people have subscribed to the channel. এবং last video যেখানে শারিয়ার আসছিল, that got more than 35,000 views. So it's really nice, it's really encouraging for us. আপনাদের যদি কোনো recommendation থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। I think all 3 of us go through the comment section somewhere or another, so we would really appreciate your feedback. So thank you so much for sticking with Prototype Podcast. Subscribe না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটনটা বাজাইতে পারেন। I don't know which সার্ভিস এখন আছে নাকি না। আল্লাহ হাফেজ।